নিলয় নেহাদের বাড়ির মধ্যে সেই ফুল গাছের নিচে বসে আছে। পরি আসলো আবিরের কাছে। পরি এসে দাঁড়াতেই ওর ফোনে একটি মেসেজ টিউন বেজে ওঠে। পরির দিকে তাকিয়ে দেখে ওর হাতে ছোট্ট একটি ব্যাগ রাখা। নিলয় জিজ্ঞাসা করে, কিরে, তোর হাতে কিসের ব্যাগ? জানি না ভাইজান, আমি আসতেছিলাম, একটা বাইক এসে আমার সামনে দাঁড়ালো। মাথায় ইয়া বড় হেলমেট, গায়ে কালো জামা, হাতে কালো মোজা। আমার ডাইকা কয় তোর নাম কি পরি তাই না? আমি কইলাম হ। আপনি কে? আমার কিছু না কইয়া এই ব্যাগটা আমার হাতে দিয়া কয় আবিরকে দিবি। আমি তাই নিয়ে আনছি। ও আচ্ছা, তুই ভিতরে যা, আমি দেখি কি আছে। নিলয় ব্যাগটা খুললো। ছোট্ট একটি খামের ওপরে লেখা, শুনেছিলাম পিস্তলের গুলি আর নিলয় কখনো পিছনে ফিরে তাকায় না, কিন্তু আর কিছু লেখা নেই। নিলয় তাড়াতাড়ি খামটা ছিঁড়ে ফেলে। সেখানে 3টে ছবি রাখা। প্রথম ছবিতে দেখা যাচ্ছে নিলয়, রাব্বি আর মিষ্টি রাব্বির গোডাউন থেকে বের হচ্ছে। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে নিলয় ওই লাশগুলোর পাশে দাঁড়িয়ে আছে। আর তৃতীয় ছবিতে দেখা যাচ্ছে নিলয় আর মিষ্টি হেঁটে চলে যাচ্ছে। নিলয় ছবিগুলো আগুন দিয়ে পুড়িয়ে দিল। মনে মনে বলল, এটা আমাদের কেউ করছে, হয়তো ছোট কোনো গ্যাংয়ের কাজ। নিলয় ফোন বের করে, লক খুলতে একটু আগে আসা বার্তাটা ওর চোখের সামনে পড়ল। অচেনা নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে একটি ভিডিও ক্লিপ পাঠিয়েছে কে যেন। নিলয় প্লে করে। ভাই, ও আমাকে তুলে নিয়ে এসেছে। আমাকে রাব্বির কপালে গুলি লাগে। রাব্বি সেখানে মারা যায়। রাব্বি চেয়ারে বসে আছে, হাত পা দড়ি দিয়ে বাঁধা। হঠাৎই ভিডিওটির সামনে একটি টিউবলাইটের আলো জ্বলে ওঠে। আলোর সামনে কালো কোট পরা, মুখ ঢাকা একজন ব্যক্তি দাঁড়ালো। সে বলল, হ্যালো নিলয়, ভাবছো আমি কে? ছবি আর ভিডিওটি আমি পাঠিয়েছি। উফ, আমি কে সেটা বের করার চেষ্টা করবে না, খুঁজেও পাবে না। তবে একটা সাজেশন দিই তোমাকে, তোমার কোনো পুরানো শত্রু বা ছোট গ্যাংয়ের কেউ না আমি। এই শহরে রাকিব, রাব্বি আর আমি ছাড়া কেউ তোমাকে চেনে না। রাব্বি তো চলে গেল, এখন আমি আর রাকিব জানি। আমি তোমার কোনো শত্রু না। বিষ্ণু নামে পুলিশের সাথে তোমার ঝামেলা হয়েছিল মনে আছে? আমি তাকে মেরে ফেলেছি একটু আগে। ওর লাশের পাশে লিখে দিয়েছি, রকস্টার ইজ ব্যাক। আমাকে তুমি চিনবা না, চেনারও কথা না। পিস্তলের গুলি, নিলয় আর আমি কখনো পিছনে ফিরে তাকাই না। টাটা মিস্টার রকস্টার। ও আর একটা কথা, আরিয়ানের বাবা কিন্তু বেঁচে আছে, আর সে তোমাকে অন্ধকার জগতে বেশি খুঁজছে। ভিডিওটি আর নেই। এই শহরের অচেনা কেউ একজন তাকে চিনে ফেলেছে। ভয়েসটা পরিচিত কারো না। আগন্তুক ছেলে নাকি মেয়ে বোঝাও যাচ্ছে না। অ্যাপস দিয়ে ভয়েস চেঞ্জ করে ভিডিও পাঠিয়েছে। তার মানে নিলয়কে সে খুব কাছ থেকে চেনে। হয়তো নিলয়ের সাথে সে কথাও বলেছে সামনে এসে, সেই জন্য ভয়েস চেঞ্জ করে দিয়েছে। কিন্তু কে? রহস্য ক্রমশ বেড়ে চলেছে। কতগুলো প্রশ্ন নিলয়ের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, কিন্তু কোনোটাই সে খুঁজে পাচ্ছে না। এখানে বসে আছো, তোমাকে খুঁজছি। নেহা এসে নিলয়ের পাশে বসতে বসতে কথাটা বলল। নিলয় আজকে বসা থেকে উঠল না। সে নেহার দিকে তাকালো। নেহা আজকে হালকা সেজেছে। নিলয় চোখ সরিয়ে নিল। নেহা এটা দেখে মুচকি হাসে। নিলয় বলল, এমনিতেই বসে আছি। তুমি এক্সামে 50 পেয়েছো। আমাকে মিথ্যে বলেছিলা, তুমি ইংরেজি জানো না। কেন বলেছিলা অমন? এমনিতে। আবির, আমার বাবার লেখা বই তোমার কাছে কেন? নিলয় চমকে নেহার দিকে তাকায়। নিলয় মনে মনে ভাবে, তবে কি নেহাই আমাকে ছবি আর ভিডিও পাঠিয়েছিল? সে সব জেনে গিয়েছে তাই, নাকি অন্য কেউ? নিলয় বলল, আসলে বইটা আমি রাস্তায় কুড়িয়ে পাই। বইয়ের লেখাগুলো ছিল দারুণ, আর নিলয় নামের ব্যক্তিটার কাজগুলো অনেক পছন্দ হতো আমার, তাই পড়ার জন্য রেখে দিয়েছিলাম। কি বললা? নিলয়ের কাজ? ও তো খুনি, মস্তান। কেন সে আবার কি করলো? ওরকম মানুষ পছন্দ না আমার। আমার পছন্দ ঠিক তোমার মতো একজনকে, যে চুপচাপ থাকে, মারামারিতে জড়ায় না, ঝামেলা এড়িয়ে চলে। কেউ কিছু বললে ভদ্রভাবে তার প্রতিবাদ করে। ও আচ্ছা, যদি এমন হয়, একদিন হঠাৎ নিলয় আসলো তোমার সামনে, কারণ তোমার আব্বু তো নিলয়কে নিয়ে লিখেছে, সেই জন্য তোমার আব্বুর সাথে দেখা করতে আসলো। আর এসে দেখে আরিয়ান তোমাকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে। তখন নিলয় যদি তোমাকে বাঁচায়, তখন কি করবা? নিলয়কে পছন্দ করা শুরু করবা? আমি তো ভীতু, আমি তো কখনো ঝামেলাতে যাবই না। দূর গাধা, এমনটা কখনো হবে না। আর শোনো, ভীতু হলেও ভালোবাসার মানুষটাকে সামনে কেউ অপমানিত হতে দেখতে পারে না, বুঝলা? আর তুমি মোটেও ভীতু নও, গুরু গম্ভীর। তবুও তোমাকে ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে।
নিলয় মুচকি হাসলো। নেহার এমন কথা শুনে নিলয় নিজেই অবাক হচ্ছে আর মুচকি হাসছে। আবির প্রশ্ন করলো, আচ্ছা, তোমার বড় চাচুকে দেখছি না, কোথায় উনি? ওনার ছেলে হৃদয়কে নিলয় মেরে ফেলেছে, তবুও তিনি চুপ করে আছেন কেন? উনি ঠিকই নিলয়কে খুঁজছে, তবে ছোট চাচুর স্পেশাল রহস্যময় অফিসারের জন্য পারছে না। তুমি জানো সেই অফিসারটাকে? না, ছোট চাচুকে দেখেছিলাম কেবল কোডের সাহায্যে কিসব কথা বলছিল। তুমি দেখো নিলয়, ধরা পড়বে। নিলয় না একটা ভীতু, সেটাও শুনেছি সবার সামনেই খুন করে বেড়াতো, লোকে তাকে ভয় পেত। তাহলে এখন কেন আড়ালে থেকে খুন করছে? তবে খারাপ লোকেদের মেরেছে এখানে এসে। আব্বুর কাছে একটু আগে ফোন এসেছে, বিষ্ণু নামের এক অফিসারকে নিলয় মেরে লাশের পাশে লিখে রেখেছে রকস্টার ইজ ব্যাক, কিন্তু সবার সামনে আসছে না, ভীতু একটা। সবাই তাকে দেখে ভয় পাবে, এই জন্য আসছে না। চুপ থাকো তো, সে নিজেই পালিয়ে বেড়াচ্ছে। আচ্ছা চলো থানায় যেয়ে বলি আমি নিলয়। কি তুমি হবে নিলয়? বলছি, কারো দিকে চোখ তুলে তাকানোর মতো সাহস আর নেই, সে হবে নিলয়। হাসালে আবির। নেহা হাসছে, পাশে বসা নিলয় নিজেও হাসছে। নেহার কথা শুনে নিলয় শিওর হয়। ভিডিওর ক্লিপ পাঠানো। আগন্তুক নেহা না, তাহলে কি হতে পারে? নিলয় বসা থেকে উঠল। নেহা পেছন থেকে নিলয়ের হাত ধরে নেহা বলে, আবির, আমি তোমাকে আমার করে চাই, কেন বুঝছো না? আমি তোমাকে চাই না। কিন্তু আমি চাই। আমার সাথে থাকলে আমাকে সহ্য করতে পারবে না। মানে? না মানে, আমি বোরিং, বিরক্তিকর, অসহ্যকর ছেলে, তো তাই আমি চাই না আমার কোনো দুর্বলতা থাকুক। সত্যি তুমি আমাকে চাও না? না। সত্যি চাও না? না, চাই না। আমার কিছু হলে তোমার কিছুই আসে যায় না, তাই তো? হুম। বেশ, যাও, থাকো তুমি তোমার মতো। নেহা কথাটা বলে বাড়ির থেকে বের হয়ে যায়। নেহা বাড়ির থেকে বের হতেই কয়েকটা লোক ওর পিছু নিল। আর ওই লোকগুলো হলো আরিয়ানের। কারণ আরিয়ান আদনান সাহেবের বাড়ির সামনে ওর লোক রেখে দিয়েছে। কারণ আরিয়ান ধরেই নিয়েছে নিলয় আদনান সাহেবের সাথে দেখা করবেই, আর সেজন্যই সে লোক রেখেছে। নেহা হাঁটছে, পেছনে 4 জন লোক, মাহিদ, শুভ, সৌরভ, হাসিম। শুভ ফোন করলো আরিয়ানের কাছে। ভাই, আদনান সাংবাদিকের মেয়ে বাড়ি থেকে বের হয়েছে একলা, তুলে নিয়ে আসবো? সত্যি, এখনই তুলে নিয়ে আয়, তবে কেউ যেন না জানতে পারে। নিলয় উঠোনে দাঁড়িয়ে আছে। নেহা বাইরে গিয়েছে অনেকটা সময় হলো। নিলয় বসা থাকায় এক পর্যায়ে দেখতে পায় আদনান সাহেব চিন্তিত অবস্থায় বের হচ্ছে বাড়ির থেকে। নিলয় সামনে যেয়ে দাঁড়ায়। কি হয়েছে স্যার? নেহা কোথায়? ওর ফোন অফ পাচ্ছি, চিন্তা হচ্ছে খুব। বিকাল থেকে বাড়ির সামনে কয়েকজন অচেনা ছেলেকে ঘুরতে দেখেছি, কিন্তু তারা কে জানি না। হতে পারে তারা আরিয়ানের লোক। আমি নেহাকে খুঁজতে যাচ্ছি। স্যার, আপনি বাসায় থাকুন, আমি নেহা ম্যামকে নিয়ে আসছি। ও গিয়েছে মিষ্টিদের বাড়িতে, আপনি চিন্তা করবেন না, আপনি ভেতরে আসুন। নিলয় আদনান সাহেবের হাত ধরে বাড়ির মধ্যে নিয়ে আসে। আদনান সাহেবের রুমে বসিয়ে আবির বাইরের থেকে দরজা আটকে দেয়। তারপর নিজেই রুমে আসে, একটা রুমাল পকেটে নেয়। কালো টি শার্ট আর জুতোর সাথে পিস্তল নিয়ে নিলয় ঘর থেকে বের হয়। উঠোনে এসে নেহার গাড়ি দেখতে পেল। নিলয় নেহার গাড়ির কাছে এসে কাঁচ ভেঙে দরজার লক খুলে ড্রাইভিং সিটে যেয়ে বসে। তারপর গাড়ি স্টার্ট করে বাড়ি থেকে বের হয়। নেহা হাঁটছিল, মনে মনে আবির নামধারী নিলয়ের কথাই ভাবছিল, নিজেকে বোঝাচ্ছিল। আবির কাজের লোক, সে কেন আমাকে ভালোবাসবে, আর আমিও কেন ভালোবাসবো? কিন্তু মন তো কোনো লজিক শুনছে না। আবিরের কথা ভাবতে আমার ভালো লাগা কেন, সে এটা বোঝে না। কেন এমন করে সে? করুক সে এমন, আমি কখনো আর বাড়িতে ফিরবো না, কখনো জ্বালাবো না ওকে। কি ভাবে নিজেকে? সুন্দরী বড়লোক মেয়ে প্রপোজ করেছে তাই ভাব নিয়ে ফিরিয়ে দেবে? দেখবো আমিও, আমার কিছু হলে বচ্চা আবিরের কি হয়। কথাগুলো ভাবতে ভাবতে সে ওর বাড়ি থেকে অনেকটা দূরে চলে আসলো। এতক্ষণ খেয়াল করেনি ওর পেছনে 4 জন ছেলে আসছিল। ভাবনা থেকে ফিরেই নেহা বুঝতে পারে ওর পেছনে কেউ আছে। নেহা ভাবে আবির এতক্ষণ ওর পিছু পিছু এসেছে, তাই নেহা সেই দিকে না তাকিয়েই বলে, তুমি এসেছো? কেন এসেছো? একটু আগেই তো বললে আমার কিছু হলে তোমার কিছুই হবে না। এখন কি করতে এসেছো? চলে যাও। নেহা ঘুরে তাকায়, দেখে 4 জন অপরিচিত ছেলে দাঁড়িয়ে আছে। নেহার কথা শুনে জোরে জোরে হাসতে থাকে। নেহা বলে, তোমরা কে? আমার পিছু নিয়েছো কেন? শুভ হাসতে হাসতে পকেট থেকে একটা রুমাল বের করে নেহার মুখের সামনে ধরে। নেহা নিঃশ্বাস নিতেই অজ্ঞান হয়ে পড়ে যায়। সাথে সাথেই একটা গাড়ি এসে থামে শুভদের পাশে। শুভ আর সৌরভ নেহাকে ধরে গাড়িতে তুলল। গাড়ি চলতেছে।
নেহা সৌরভের কাঁধে মাথা রেখে অজ্ঞান হয়ে পড়ে গেছে। বেশ কিছু দূর আসার পর সৌরভ নেহাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরল। ডান হাত দিয়ে কিছু সময় নেহার পিঠ আর বাহুর ওপর ঘোরাতে থাকলো। এরপর আস্তে আস্তে হাতটা নেহার বুকের দিকে অগ্রসর হচ্ছে। সৌরভ এক অচেনা আনন্দে উন্মাদনায় ভেসে যাচ্ছে। নেহার সতীত্বে খুব কাছে সৌরভের হাত আসাতেই নেহার জ্ঞান ফিরল। নেহা চিৎকার দিয়ে ওঠে। সাথে সাথেই শুভ নেহার মুখ চেপে ধরে। তবে কোনো রকমে নেহা মুখের থেকে শুভর হাত ছাড়িয়ে বলে, আমাকে ছেড়ে দাও। তোমরা কে? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? চুপ কর, চুপচাপ বসে থাক। চিৎকার করলে এখানেই মেরে ফেলে দিয়ে যাব। ভাই এভাবে হবে না, মুখে টেপ মাইরে দেন, আমি 2 হাত বাইধা দিতাছি। শুভ নেহার মুখে টেপ লাগিয়ে দিল। সৌরভ হাত দুটো বেঁধে দিয়ে শুভকে বলল, ভাই ওরে আমি ধইরা রাখছি, আপনি চিন্তা করবেন না। কথাটা বলেই সৌরভ আবারও এক হাত দিয়ে নেহাকে জড়িয়ে ধরে। নেহার কিছুটা খোলা চুল গাড়ি চলায় প্রতিরোধ বাতাসে সৌরভের মুখের ওপর এসে পড়ে। সৌরভ নেহার মুখের দিকে তাকায়। নেহা অনবদ্য সৌন্দর্য যেন সৌরভকে আকৃষ্ট করে। সে নেহার দিকে আবেদনময় হিংস্র দৃষ্টিতে তাকায়। শক্ত করে জড়িয়ে টেনে নিল নিজের দিকে। এরপর আগের মতোই ডান হাত ঘোরাতে ঘোরাতে নেহার উচ্ছ্বাসিত অঙ্গের কাছে যেয়ে থামে সৌরভ। সৌরভ চালাকি করে নেহার ওড়নাটা কিছুটা খুলে নিল। নেহা নিজেকে বাঁচানোর জন্য সব রকম চেষ্টা করছে, কিন্তু হাত আর মুখ বাঁধা থাকায় একটু নড়ে বসে আর গোঙানির শব্দ করা ছাড়া কিছুই করতে পারছে না। সৌরভ আর দেরি করে না। নিজেকে অনেকক্ষণ আটকে রেখেছে এমন এক অপার্থিক উন্মোচন লোভাতু খাবার থেকে। সে আর দেরি করবে না। কোনো রকমের চিন্তা ছাড়াই যখনই নেহা সেই কোমল জায়গাতে হাত দেবে তখনই গাড়িটা খুব কষে ব্রেক করলো। সৌরভ কিছুটা হুমড়ি খেয়ে পড়ে সামনে। তারপর সৌরভ নিজেকে সংযত করে না। সে নেহার দিকে তার লোভাতু কামনার বিষ যেন কামড় দিতে প্রস্তুত। নেহা ঝাড়ি দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। সৌরভের রাগ অনেকটাই বেড়ে গেল। সৌরভ গাড়ির মধ্যে নেহার গালে নিজের ডান হাত দিয়ে কষে একটা চড় দেয়। নেহার ঠোঁট কেটে গেল। সৌরভ গালি দিয়ে নেহাকে উদ্দেশ্য করে বলে, বাবুই পাখি বেশি লাফিয়ে পার পাবে না, তোমাকে খাঁচায় বন্দি করবই। সৌরভের কথা শেষ হতেই ড্রাইভার কষে গাড়ি ব্রেক করে। শুভ আর সৌরভ এবং নেহার সামনের সিটে বাড়ি খায়। শুভদের কিছু না হলেও নেহার মাথার সামনের সিটে লাগাতে নেহা সেখানেই জ্ঞান হারায়। তবে জ্ঞান হারানোর আগের মুহূর্তে সে দেখতে পায় গাড়ির হলদে আলোতে কিছুটা দূরে নেহার গাড়ির মতো দেখতে একটা গাড়ির সামনে একজন লোক দাঁড়িয়ে আছে। এরপর নেহা কিছু দেখতে পায় না। সে জ্ঞান হারিয়ে গাড়ির মধ্যেই পড়ে থাকে। শুভ ড্রাইভারকে চিৎকার করে গালি দিয়ে বলল, শালা কুত্তার বাচ্চা, তুই এত জোরে ব্রেক করলি কেন? ভাই সামনে দেখেন। সবাই সামনে তাকায়। এতক্ষণ কষে ব্রেক করার সামনে কিছু দেখেনি ওরা। ড্রাইভারের কথা শুনে সামনে তাকালো। একজন লোক দাঁড়িয়ে আছে, মুখে রুমাল বাঁধা, চোখে চশমা। শুভ সামনে থাকা একটা ছেলেকে বলে, দেখ তো তোরা যে কি হয়েছে, কে সামনে দাঁড়িয়েছে। দুজন ছেলে নামে, হাতে ছুরি। সামনে থাকা আগন্তুকের দিকে এগিয়ে যায়। একটা গুলি চলার শব্দ শোনা গেল। দুজন ছেলের মধ্যে একজন গুলি খেয়ে গাড়ির কাছের ওপর উড়ে এসে পড়ল। আর একটা ছেলে দূরে দাঁড়িয়ে থাকা আগন্তুকের দিকে এগিয়ে যায়। আবির ওর হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে গলার মধ্যে ঢুকিয়ে দিল। এমন হিংস্রভাবে মারতে দেখে শুভ আর সৌরভ নেহাকে নিয়ে বের হয়। শুভ নেহাকে মাটিতে শুইয়ে দিয়ে পিস্তল তাক করে ধরে। শুভ বলে, আমাদের কাছে আসবি না, না হলে ওকে মেরে ফেলবো। আবির এক পা এগিয়ে আসে। শুভ কাঁপা কাঁপা গলায় বলল, দেখ তোকে বারণ করছি, আমার কাছে আসবি না, ওকে আমি মেরে ফেলবো। আবির আরও এগিয়ে আসে। শুভ ভয়ে ভয়ে বলে, আমি কিন্তু এবার। শুভ পুরো কথাটা শেষ করতে পারে না। একটা গুলি ওর বুকে এসে লাগলো। শুভ কিছুটা দূরে যেয়ে পড়ে। আগন্তুক দেখে নেহা অজ্ঞান হয়ে পড়ে আছে, তাই সে মুখ থেকে রুমাল খুলে নিল। নিলয় এসেছে নেহাকে বাঁচাতে। নিলয় বলে, কাউকে মারতে হলে কিন্তু যদি শব্দের ব্যবহার করতে নেই, ধরো আর মারো, না হলে হয় তুমি নিজেই মরবে। নিলয় নেহার দিকে এগিয়ে আসতেই তখনই পেছন থেকে সৌরভ নিলয়ের পিঠে হকি স্টিক দিয়ে বাড়ি দেয়। হকি স্টিক ভেঙে উপরে উঠে যায়। নিলয় পেছনে ঘুরে তাকায়। সৌরভ দাঁড়িয়ে আছে। সৌরভ ভয়ে মাটিতে বসে পড়ে, বলে, কে আপনি? ইউ আর ভেরি ব্যাড নিলয়, ইউর ড্যাড। নিলয়, আমাকে ছেড়ে দেন, আমি আর।
সৌরভকে আর কিছু বলার সুযোগ দেয় না। একটা আত্মচিৎকার ভেসে ওঠে অন্ধকার রাতের স্বাধীন পরিবেশে। নিলয় ওর পিস্তল জুতোর সাথে আটকে নিল। নেহার কাছে এসে দেখলো সে তখনও চোখ বন্ধ করে আছে। মুখ থেকে টেপ আর হাত থেকে দড়ি খুলে দিল। কোলে নিয়ে নেহার গাড়ির দিকে আসতে থাকে। নিলয় নেহাকে গাড়িতে বসায়। আজ গাড়ি চালানো না পারা ব্যক্তিটা গাড়ি চালিয়ে নেহাকে নিয়ে যাবে। ইস, যদি নেহা এটা দেখতো, কিন্তু না, নেহা তো নিলয়কে সহ্য করতেই পারবে না। কিছু দূর আসার পর নিলয় গাড়ি থামায়। একটি ছোট নদী, নদীর এক পাশ দিয়ে মাটি উঁচু করে পাকা রাস্তা করা। ঢাকা শহর থেকে কিছুটা দূরে নদীটা। নিলয় গাড়ি থেকে নামে, হেঁটে এসে রাস্তার পাশে দাঁড়ায়। পকেটে হাত গুজে সে নদীর দিকে তাকিয়ে থাকে। জ্যোৎস্নার রাত, চারপাশে চাঁদের আলোয় পরিপূর্ণ, যেন দূরত্ব লোক ছেড়ে সব সময় অবকাশে আলো গছিয়ে পরিবেশটা আরও বেশি মাধুর্যময় হয়ে উঠেছে। নিলয় নদীর পানিতে পড়া চাঁদের প্রতিবিম্বের দিকে তাকিয়ে আছে। অন্ধকার রাত, চারপাশে মানুষজন নেই। একজন ছেলে আর একজন মেয়ে একজনা শূন্য প্রকৃতির মাঝে সময় কাটাচ্ছে। হঠাৎ একটা গাড়ি এসে থামে নিলয়ের পাশে। নিলয় সেই দিকে না তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তিনজন ছেলে গাড়ি থেকে নামে, নিলয়ের পেছনে এসে দাঁড়ায়। নিলয় বলে, মাসুম, গাড়ি থেকে একটা হক স্টিক এনে আমার মাথায় বাড়ি দে। কেন ভাই, আপনি কি এটার জন্য আমাকে ডেকেছেন? দে। মাসুম নিলয়ের সামনে এসে কপালে জোরে বাড়ি দেয়। নিলয়ের কপাল ফেটে রক্ত বের হতে থাকে। অর্ককে নিলয় বলে, আমাকে পিটাতে থাক। অর্কও নিলয়কে মারতে থাকে। নিলয় চিৎকার করে ওঠে। কিছু সময় পর নিলয় সহ সবাই শুনতে পেল, তোমরা ওকে ছেড়ে দাও, ওকে কেন মারছো? আর তোমরা কারা? কেন আমাকে তুলে এনেছিলা? নিলয় মাটিতে পড়ে যায়, ইশারা করে মাসুমদের চলে যাওয়ার জন্য। মাসুমেরা আর দাঁড়ায় না, তাড়াতাড়ি ওদের গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। নেহা দৌড়ে আসে নিলয়ের কাছে। নিলয় ব্যথায় আর যন্ত্রণায় কোকড়াতে থাকে। আবির, তুমি এখানে কেন? ওরা কেন তোমাকে মারছিল? ওদের একজন তোমার গাড়ি নিয়ে আসছিল, আমি দেখেছিলাম। পরে আমি অনেক কষ্টে ওদের পিছু নিয়ে এখানে আসি। ওরা তোমাকে মেরে নদীতে ফেলে যাচ্ছিল। হঠাৎ একজন আসে, মুখে রুমাল বাঁধা। সে আগের চারজনকে মেরে চলে যায়। আমি তোমাকে গাড়িতে রেখে চলে যাব, তখনই দেখি এই তিনজন ছেলে আসে, আমাকে তোমার থেকে আলাদা করে এখানে এনে পেটাতে থাকে। আমি তো কিছুই জানি না। আবির, তুমি আমাকে বাঁচাতে এসেছো? আমি। নিলয় জ্ঞান হারায়। অবশ্য এটা ওর নাটক। নেহা জোরে কান্না করে ওঠে। নিলয়কে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, কেন এসেছিলে বাঁচাতে? নিজে তো পারবে না কাউকে কিছু বলতে, সে এসেছে হিরো হয়ে আমাকে বাঁচাতে। এখন তোমার কিছু হলে আমি মরে যাব। আবির, চোখ খোলো। এই, চোখ খোলো না, কথা বলো প্লিজ। আবির, শুনছো তুমি? নেহা আশেপাশে তাকায়। ঠিক তখনই একটা বাইক নেহাদের দিকে এগিয়ে আসে। কালো হেলমেট, কালো পোশাক পরা লোকটা নেহাদের দিকে এগিয়ে আসলো। নেহাকে ইশারায় বলল গাড়িতে তুলতে নিলয়কে। নেহা আর দেরি করে না, লোকটার সাহায্যে নিলয়কে গাড়িতে তোলে। নেহা ড্রাইভিং সিটে এসে বসে। কে আপনি? এভাবে আমাকে হেল্প করলেন? লোকটা কোনো কথা বলে না, গাড়ির দরজা আটকে দেয়। নেহা বুঝে যায় নিলয়কে নিয়ে এখন তার চলে যেতে হবে। নেহা আর দাঁড়ায় না, নিলয়কে নিয়ে সে গাড়ি চালিয়ে চলে আসে। কিছু দূর আসতেই নিলয় নেহার কাঁধে মাথা রাখে। নেহা গাড়ি থামায়, কয়েকবার আবির বলে ডাকেও। নিলয় তখনই লাফ দিয়ে ওঠে, তাড়াতাড়ি বলতে থাকে, আমি কোথায়? বাড়িতে চলে আসছি প্রায়। তুমি ওখানে জ্ঞান হারিয়ে ফেলেছিলে। ও, চলো বাড়িতে যাই। যাবো, কিন্তু তার আগে বলো আমাকে ভালোবাসো কিনা? না। ও সত্যি? তাহলে আমাকে কেন বাঁচাতে গিয়েছিলে? আমি তো চলেই গিয়েছিলাম তোমার থেকে। জানি না। আবির, প্লিজ বলো না আমাকে ভালোবাসো। কেন লুকিয়ে রাখছো তুমি? এমনি। আচ্ছা বেশ, থাকো তাহলে। এবার সত্যি চলে যাচ্ছি তোমাকে ছেড়ে। নেহা গাড়ি থেকে নামে, বাড়ি থেকে উল্টো দিকে হাঁটা ধরেও। নিলয় তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে দৌড়ে নেহার পেছনে যায়, হাত টেনে ধরে। নেহা ঘুরে তাকায়, নিলয় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নিলয়কে বলল, আমাকে কেন আটকাচ্ছ? আমাকে তো তুমি ভালোবাসো না। কে বলেছে? তুমি বলেছো। এমনি বলছিলাম, দেখছিলাম তুমি ভালোবাসো কিনা। কি বুঝলে? কিছু না, বাট আমি তোমাকে ভালোবাসি। কিন্তু তুমি কখনো আমাকে এখনকার মতো ভালোবাসবে না, যখন সময় বেড়ে যাবে। মানে? না কিছু না, চলো বাসায় যাই, তোমার বাবা তোমার জন্য অপেক্ষা করছে। নেহা গাড়ি চালাচ্ছে।
নীলয় বসে আছে, জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে ও। নীলার কথা মনে পড়ছে আজ। সব ভালোবাসা একরকম ভাবে তৈরি হয় না। ভালোবাসা হারিয়ে গেলেও ভালোবাসা আসে, তবে সেটা দেরি না হয়, খুব তাড়াতাড়ি। কিন্তু ভালোবাসা আসতেই নীলার শেষ কথাটা নীলয়ের খুব বেশি মনে পড়ছে। নিলয় এই অন্ধকার শহরে হয় রাজা হবে, আর না হয় পালিয়ে চলে যাবে। যেন তোমাকে ভয় পায়, আর না হয় তোমাকে যেন কেউ খুঁজে না পায়। কখনো কারো মতো চলবে না, নিজের মতো করে চলবে। দুনিয়া তোমার হবে, আর এই দুনিয়াতে যদি তোমাকে কেউ খুব করে চায়, তাকে ফিরিয়ে দিও না। সে আমার থেকেও হয়তো তোমাকে খুব বেশি ভালোবাসবে। ভালোবাসা কষ্ট দেয় না, ভালোবাসা হারাতে বসলেই তখন ভালোবাসা কষ্ট দেয়। নেহা ব্রেক করে, গাড়ি থামে, নামে ও। নীলয় দেখে বাড়িতে এসে গেছে। আদনান সাহেব সহ বাড়ির সবাই দৌড়ে আসে নেহার গাড়ির কাছে। নেহা গাড়ি থেকে নামতেই সবাই নেহাকে জড়িয়ে ধরে। নেহার কপালে রক্ত জমে আছে। এরপর নীলয় নামে গাড়ি থেকে। নীলয়ের কপাল ফেটে রক্ত বের হয়ে জমে আছে। নেহা ওর আব্বুকে জড়িয়ে ধরে বলে, খারাপ যেন আমাকে তুলে নিয়ে যাচ্ছিল। আবির যে আমাকে বাঁচায়, তারাও আবিরকে মেরেছে। জানো বাবা, আবির না অনেক সাহসী। একা সবার কাছে মার খাচ্ছিল, তবু বলছিল নেহাকে ছেড়ে দিতে। আদনান সাহেব নীলয়ের কাছে আসে। নীলয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ধন্যবাদ দিয়ে চলে যায়। এক এক করে সবাই ভেতরে চলে যায়। নীলয় গাড়ির ওপর বসে, পকেট থেকে ফোন বের করে কাকে যেন ফোন দেয়। ভাই বলো। আমাকে ধরে যে গাড়িতে তুলে দিয়েছিল সে কে, খোঁজ নিয়েছিস? ভাই সে হলো এনএসআই অফিসার। সে সৌজদার অফিসেই প্রবেশ করেছে। ওর গাড়ির কোনো নাম্বার প্লেট নেই, মানে ওর ব্যাপারে যে খোঁজ নেব সেটার কোনো সূত্র সে রাখেনি। তাকে দেখেছিস? না ভাই, কোনো চেহারা দেখতে পাইনি। সে অফিসে ঢুকেছে, তারপর আর বের হয়নি। ও, তার মানে সে ন্যাশনাল সিকিউরিটি অফিসার, বাট তাকে চেনা যায়নি বা যাবেও না। ভাই। নীলয় ফোন কেটে দেয়, মনে মনে বলে, এটা হলো সেই আগন্তুক যে কিনা ভিডিও পাঠিয়েছিল, আর সেই হলো নেহার ছোট চাচার অপরিচিত অফিসার। কিন্তু সে আমাকে হেল্প করেছে। এটা কি আমার কাছে আসার প্ল্যান নাকি আমাকে মারার প্ল্যান? নীলয় পরের দিন ভার্সিটিতে যাওয়ার জন্য বের হয়। একটা সাদা রঙের গাড়ির সামনে এসে দাঁড়ালো। গাড়ির থেকে সোহেল নামলো। সোহেল নীলয়ের সামনে এসে দাঁড়ালো। গাড়িতে ওঠ। নীলয় কোনো কথা বলল না, গাড়িতে উঠে বসলো। গাড়ি চলছে। কিছু দূর আসার পর গাড়িটা থামে। রেড সিগনালে গাড়িটা দাঁড়ায়। ওই সময় আদনান সাহেব অফিসেই যাচ্ছিলেন। সিগনালে আটকা পড়ে যান তিনিও। গরমের জন্য জানলা খুলতেই ডান পাশের রাস্তায় চোখ যায় ওনার। জানলার কাছ নামিয়ে নীলয় নামে আবিরকে দেখতে পায় উনি। মনে মনে প্রশ্ন করে, আবির না, ও কোথায় যাচ্ছে? এটা তো ভার্সিটিতে যাওয়ার রাস্তা না। তাহলে সে এখানে গাড়িতে কাদের সাথে আছে? আবির কি পড়াশোনার পাশাপাশি কোনো কাজ করে? নেহার সাথেই তো থাকে, কাজ করে বাসায়। তাহলে ও কোথায় যাচ্ছে? সিগন্যাল চালু হয়। নীলয়দের গাড়ি চলতে থাকে। আদনান সাহেব নীলয়ের পিছু যায়। বেশ কিছু সময় পর একটা বিশাল বাড়িতে এসে গাড়ি থামায় ওরা। সোহেল গাড়ি থেকে নামে। নীলয় দরজা খুলে নামে। বাড়ির সামনে দাঁড়ায় ওরা। রাষ্ট্রপতি রফাত আহমেদের বাড়ি এটা। আদনান সাহেবও গাড়ি থেকে নামে। নীলয়কে কয়েকজন লোকের সাথে ভেতরে ঢুকতে দেখে। আদনান সাহেব কোথায় যেন ফোন দেয়। রাষ্ট্রপতির বাড়িতে ঢোকার পারমিশনের জন্য ফোন দেয় আদনান সাহেব। আদনান সাহেব এগিয়ে যেতে থাকে। তখনই আরও একটি গাড়ি এসে থামে সেখানে। আদনান সাহেব সেদিকে তাকায়। গাড়ি থেকে রাকিব নামে। আদনান সাহেবের চিনতে অসুবিধা হয়নি রাকিবদের। আদনান সাহেব হিসাব মেলাতে পারে না, মনে মনে বলে, রাষ্ট্রপতির বাড়িতে আবিরের মতো সাধারণ লোক গেল? তারপর রাকিব এলো। রাকিবকে কে না চেনে? দেশের সবচাইতে বড় আন্ডারওয়ার্ল্ড এর কন্ট্রোলে যে রাষ্ট্রপতি সাকিবের বাসায়। এইখানে কিছু একটা আছে। আদনান সাহেব আর দেরি করে না, সে কার্ড দেখিয়ে ভেতরে যায়। তাড়াতাড়ি তার অবস্থা মতো যে দাঁড়ায়। ভেতরে তাকায় তিনি। সাকিব, রাফাত, রাকিব আর আবিরকে বসে থাকতে দেখে। আদনান সাহেব ওদের সবাইকে চেনে। কোম্পানির মালিক ওরা, নাম মাত্রই মালিক এখন। ইনকামের সব টাকা যায় আরিয়ানের বাবার নামে, আর সেটা আরিয়ান ভোগ করে। ওরা কথা বলছে। আদনান সাহেব কান পেতে শুনতে থাকে। তারপর আদনান সাহেব সবার থেকে বেশি ফোকাস করছে নিলয়ের দিকে, কারণ নিলয়ের নাম সবাই জানে আবির। আর আবির হলো খুব সাধারণ একটা ছেলে। গ্রাম থেকে শহরে এসেছে, ঠিক মতো খেতেও পারতো না।
ভার্সিটিতে পড়ার জন্য টাকাও ছিল না। আদনান সাহেবের মেয়ে নেহা নিজেই আবিরকে বাড়িতে কাজের লোক হিসেবে নিয়ে এসেছে, অথচ সেই সাধারণ ছেলেটা এখন দেশের রাষ্ট্রপতি, বিচার কমিটির লোক আর আন্ডারওয়ার্ল্ড মানুষদের সাথে বসে আছে। কিন্তু কেন? আবির তো এমন কিছু করে না যার জন্য তাকে সরাসরি মন্ত্রী ডাকবে। সাকিব আবিরের দিকে তাকিয়ে যখন বলল, আর কত দেরি করবে? আরিয়ানকে মারতেই হবে, অনেক বেড়েছে ওকে আর বাঁচিয়ে রাখা যাবে না। তখনই আদনান সাহেবের চোখ বড় বড় করে আবিরের নামধারী নিলয়কে দেখতে থাকে। নিলয় কথাটা শুনে বসা থেকে উঠে দাঁড়ায়, রাকিবের কাছে যেয়ে বুক পকেট থেকে সিগারেট বের করে আগুন জ্বালিয়ে তা টানতে থাকে। নিলয় সাকিবের কথা শুনে হাসলো। রাকিব বলে, তুই হাসলি কেন? একটা জিনিস বুঝতে পারছি না, আরিয়ানের বাপ আর আপনারা সবাই একসাথেই তো ছিলেন, সবার সামনেই তো একসাথে থাকেন, তাহলে কেন তাকে মারতে চান? এই প্রথম আমি কাউকে মেরে ফেলার কারণ জিজ্ঞাসা করলাম। তোকে আরিয়ানকে মারার জন্য আনা হয়েছে, তুই বেশ ওকে মারবি, তোর প্রশ্নটা অ্যান্সার কেউ দেবে না। আচ্ছা, তবে এটা বলুন, আরেকজন কই, মানে আশরাফ সাহেব কোথায়? সেও কি আপনাদের দলে? খেলাটা কিন্তু অনেক জোস, নিচের লোক নিজেদেরকে মারার জন্যই কিলার ভাড়া করেছে। নিলয়, তোকে আনা হয়েছে আরিয়ানকে মারার জন্য, কাজটা কর তাড়াতাড়ি। চুপ! এই নিলয় জানে তার কাজের ব্যাপারে, এই জন্যই তো আরিয়ানের শহরে এসেছি। ওকে যখন মারবো তখন আপনারাও ভয় পাবেন, তাই সময়ের কাজ সময়ে করতে দেন। কাজটা যদি না হয় তবে তো দুর্বলতা কিন্তু আমরা জানি। ওই সাংবাদিকের মেয়ে নেহা, তাকে কিন্তু। নিলয় সাথে সাথে কলেজের ব্যাগ থেকে পিস্তল বের করে রোহানের বাম হাতে সোজা গুলি করে দেয়। সবাই ভয়ে বসে থেকে উঠে দাঁড়ালো। নিলয়ের দিকে এবার সবাই ভয়াত্মক দৃষ্টিতে তাকাচ্ছে, কেউ কোনো কথা বলার সুযোগ খুঁজে পাচ্ছে না। নিলয় বলল, যা হয়েছে আর যা হবে সবটা আমাদের মধ্যেই থাকবে, এখানে না অন্য কেউ ইনভলভ হবে আর না টেনে আনা হবে। আমি কাজের সময় নেহাকে চিনি না, তবে তাকে কেউ যদি কষ্ট দেয় বা ভুলেও তাকে ব্যবহার করে আমার জন্য, আমি তাকে, এখানে থাকা সবাই শুনুন, এই নিলয় কোনো ছোট কাজ করে না। এখানে থাকা প্রতিটা মানুষের দুর্বলতা আমার কাছে। এই নিন ফোন, আপনাদের পরিবারের কোনো না কোনো কাছের মানুষের পিছনে আমার লোক মেশিন নিয়ে ঘুরছে, তাই আমি যেখানে যাই না কেন সেখান থেকে যদি আর না ফিরি তবে আপনাদের ওই আপনজনেরাও আর ফিরবে না, সাথে আপনারাও কেউ আর থাকবেন না। এটাকে কি বলে জানেন? জানেন না তো? ইটস মাই মাইন্ড গেম। পিস্তলের সাথে মাইন্ডটাও চালাতে হয়, তবে দুটো জিনিসের কোনোটাই চালাতে যদি দেরি হয় তবে সমস্যা আছে বস। তাই আমি একা আসি, কারণ গ্যাং নিয়ে যে আসে সে গ্যাংস্টার, আর যে একা আসে সে আমি, মানে রকস্টার। তাই ভুলেও আমার পিছনে লাগবেন না কেউ। আপনারা কিছু করেন না করেন, সবটার খবর আমার কাছে আছে, তাই আপনারা নিজেদের মতো থাকুন, আপনাদের কাজ হয়ে যাবে। নিলয়ের কথা শুনে রাকিব বেশ ইমপ্রেসিভ দৃষ্টিতে তাকায়। নিলয় কথাগুলো বলে চলে আসতে যাবে, তখনই রাকিব বলল, নিলয়, তোর কাজ আর অ্যাটিটিউড আমার অনেক ভালো লেগেছে, আমার দলে এসে আমার সাথে কাজ করবি। না। না মানে কেন? আপনার সাথে থাকলে গোটা শহর আমার হবে, আর আরিয়ানকে মারলে পুরো দেশটাই আমার হয়ে যাবে। দেশের মন্ত্রীদের সাথে থাকলে সে ডন হয় না, ডনকে মেরে সবার সামনে সেলিব্রেট যে করে সেই আসল ডন। নিলয় আর কিছু বলল না। পিস্তলটা ব্যাগে ঢুকিয়ে সে ঘর থেকে বের হয়। সেখানে থাকা সবাই ভয় আর অবাক দৃষ্টিতে নিলয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। শহরের আন্ডারওয়ার্ল্ড কিং রাকিব যেন আরও অবাক হয়ে তাকিয়ে আছে। নিলয়কে এতদিন অবধি কেবল ওরা সবাই সবার মুখ থেকে শুনে এসেছে সে খুব ডেঞ্জারাস, কিন্তু আজ প্রথমবার নিলয়কে সরাসরি তার ডেঞ্জারাস আর ভয়ঙ্কর রূপ দেখে সবাই যেন চুপ হয়ে গেছে। সোহেল আর রোহান কিছু বলতে যাবে তার আগেই সাকিব আর রাকিব বলে ওঠে, ভাবনার কিছু নেই, ছেলেটাকে দিয়ে কাজ হবে, সেই পারবে আরিয়ানকে মারতে। ওর সাহস আছে, আর আছে বুদ্ধি। ওর কাছে থাকা পিস্তলের চেয়ে ওর মাইন্ড গেম আরো বেশি দ্রুত কাজ করে, আর এটাই সে কাজে লাগায়। সে চুপচাপ ঠান্ডা মাথায় থাকে, কারণ সে তার হিংস্রতা দুর্বলদের উপরে দেখায় না। সে ঠিকই মাইন্ড গেম খেলে সবার সাথে। আমরা আর ওকে কিসের নজর রাখবো? সেই তো আমাদের উপর নজর রাখে। সাকিব, এতদিন যা শুনেছি ওর ব্যাপারে তা সবটাই সত্য। আদনান যা লিখেছে সেটাই আজকে দেখলাম। ওর মাঝে আরিয়ানকে মারার তীব্র জেদ চেপে আছে, বাট মাইন্ড গেমাররা যা করে তা ঠিক বুঝে শুনেই করে, আর সেটা ঠান্ডা মাথায় ভেবে
রাজনীতিতে ওর মতো একজন দরকার। ওরা সবাই নিলয়কে নিয়ে গল্প করে, কিন্তু রোহান মনে মনে নিলয়কে মেরে ফেলার প্ল্যান সাজায়। রোহান বসে থেকে দাঁড়ালো, সোহেলকে বলল, চল আমার সাথে। কোথায়? রোহান আসে সোহেলকে নিয়ে বাহিরে। এদিকে আদনান সাহেব চলে যায়। রোহান রাগে পায়চারি করছে। সোহেল ওর কাছে এসে দাঁড়ালো। রোহান বলা শুরু করলো, ওই শালা আমার কুত্তার বাচ্চাকে আমি গুলি করে মারবো। কাকে? নিলয়কে। ওই নিলয়কে আমি মারবই। কি? সোহেল ভয়ে পিছিয়ে আসলো। রোহান এমন কিছু ভাববে সোহেল কেন অন্য কেউ কখনোই কল্পনা করেনি। সোহেল বলল, দেখো তুমি রেগে আছো, মাথা ঠান্ডা করো। শুধু শুধু নিলয়কে মারতে যে নিজে মরবা। নিলয়কে ওর স্টাইলেই মারবো আমি। আমাকে গুলি করে, তাই না? সবার সামনে আমাকে গুলি করেছে, অথচ রাফাত ভাই ওকে ছেড়ে দিল। যার জন্য এত কিছু করেছি সে কিছুই বলল না। নিলয়কে তো আমি মারবই। এটা যদি না পারি আমি নিজেকেই মেরে ফেলবো। তুই যদি আমার সাথে থাকিস তাহলে থাকবি, না থাকলে কোনো সমস্যা নেই। রোহান কথাগুলো বলে চলে গেল। সোহেল বোকার মতো তাকিয়ে আছে রোহানের দিকে। এদিকে আদনান সাহেব রাকিবদের বাড়ি থেকে দূরে চলে আসে। গাড়ি থেকে নেমে সে নিজেকে অনেক প্রশ্ন করে। নিলয় আমাদের বাড়িতেই থাকে, আবির তাহলে আবির না, সে নিলয়। কিন্তু কেন সে আমাদের বাড়িতে থাকে? কেন সে নেহার সাথে জড়িয়েছে? কি চায় নিলয়? আচ্ছা, নেহা কি জানে আবিরই নিলয়? হয়তো জানে না। দেখা যাক নিলয় কি করে। আদনান সাহেব আর কিছু ভাবতে পারে না। তিনি আর অফিসে যান না, সোজা বাসায় চলে আসে। এদিকে সবাই ক্লাসে বসে আছে। নেহা বারবার দরজার দিকে তাকাচ্ছে, কিন্তু নিলয়ের কোনো খোঁজ নেই। নিলয়কে ফোন দেয়, কিন্তু রিসিভ হয় না। নুসু ম্যাম ক্লাসে আসলেন। গতকালকে থেকে ম্যাম নিলয়ের কথা ভেবেছে অনেকবার। নিলয়কে নতুন করে চিনেছেন তিনি। ওনার কাছে নিলয় হলো একজন বুদ্ধিমান মানুষ। নুসু ম্যাম ক্লাসে এসে শেষ বেঞ্চের দিকে তাকালো। সেখানে আজকে নিলয় নেই। তিনি নেহাকে প্রশ্ন করে, আবির কোথায়? সে আসেনি? না ম্যাম, আবিরকে আজ দেখছি না। ও আচ্ছা। নুসু ম্যামের ক্লাস করাতে একদমই ভালো লাগছে না আজকে। এতদিন আবির থাকাতে ক্লাস করতে ভালো লাগতো না, আর আজকে আবির নেই। তবুও ক্লাসটা বিরক্ত লাগছে। কিন্তু আবির কোথায়? রাকিব বসে আছে, হাতে ড্রিঙ্কস, চারপাশে সুন্দরী মেয়েদের ছড়াছড়ি। রাকিব নেশায় আসক্ত। রোহান আর সোহেল আসে সামনে। রোহানকে বসতে বলে রাকিব ড্রিঙ্কসের বোতল নিয়ে গ্লাসে ঢেলে খেয়ে নিয়ে কিছুটা। রাকিব বলল, কি কারণে এসেছো? ভাই, আমি যদি নিলয়কে খুন করি আমাকে কি দেবেন? রাকিব পুরো নেশাটা ছিল। রোহানের মুখে হঠাৎ করে এমন কথা শুনে রাকিব লাফ দিয়ে ওঠে। এক ঝটকায় ওর নেশা যেন কোথায় চলে গেল। সে রোহানের দিকে তাকিয়ে বলল, ব্যাংক চেক সাইন করে দিচ্ছি, টাকা তুলে নিয়ে সোজা দেশ ছেড়ে চলে যা। নিলয় যদি ভুলেও জানে তুই এমনটা ভেবেছিস, তাহলে কিন্তু তোকে কোনো কথা বলার সুযোগ দেবে না, তোকে মেরেই ফেলবে। না ভাই, আমি নিলয়কে মারবই, আর আমার কাছে প্ল্যান আছে। বলুন আমাকে কি দেবেন? রাকিব চেয়ারে বসলো। একটা সিগারেট জ্বালিয়ে টানতে চাইতেই রোহানের দিকে তাকিয়ে বলল, তোকে আমার জায়গা দিয়ে দেবো। ওকে, তাহলে অপেক্ষা করুন নিলয়কে মেরে আরিয়ানকে মারার খবরটা শোনার জন্য। কি প্ল্যান আছে তোর কাছে? সাকিবের মেয়ে নিধি নিলয়কে পছন্দ করে। নিধিকে আমরা তুলে আনবো, আর এইটা নিলয়ের কাছে পাঠাবে সোহেল। আর সে বলবে আরিয়ান নিধিকে তুলে নিয়ে গেছে। নিলয় যখন আসবে একা, আমরা সবাই মিলে তাকে মেরে ফেলবো। আচ্ছা কর, তবে আমাকে এসবের মধ্যে রাখবি না। আপনি খালি সাপোর্ট করলেই হলো। রোহান চলে আসে রাকিবের কাছ থেকে। রাকিব ভাবতেই পারছে না রোহান এমন কিছু বলবে। তবে দেখা যাক কি হয়। নেহা আর আদনান সাহেব বাড়িতে বসে আছে। নেহা ভার্সিটি থেকে এসে সারা বাড়ি নিলয়কে খুঁজেছে, কিন্তু নিলয়কে সকাল থেকে কেউ দেখেনি। নেহা আর ওর বাবা দুজনই বসে থাকে নিলয়ের অপেক্ষায়। সন্ধ্যা নেমে এসেছে প্রায়। নিলয় দরজা খুলে বাড়ির মধ্যে প্রবেশ করে। কারোর দিকে না তাকিয়ে নিজের রুমের দিকে যাবে, তখনই নেহা ডাক দেয়, আবির, এদিকে আসো। জি ম্যাম। সারাদিন কোথায় ছিলে? ক্লাসে কেন যাওনি? আদনান সাহেব নেহার প্রশ্ন শুনে নিলয়ের দিকে তাকায়। নিলয়ের সাথে সাথেই বলল, আসলে গ্রাম থেকে এক আত্মীয় আসছিল। আমি যে মেসে থাকার কথা বাসা থেকে বলে এসেছিলাম সেখানেই এসেছিল। ওখান থেকে ফোন দিতেই আমি চলে যাই। তারপর ওনার সাথে সারাদিন ছিলাম। সরি, কাউকে কিছু না বলে এভাবে কাজ ফাঁকি দিয়ে যাওয়াটা উচিত হয়নি। আদনান সাহেব নিলয়ের এমন কথা শুনে চোখ বড় বড় করে তাকায়।
কি সুন্দর মিথ্যা বলল ছেলেটা। আদনান সাহেব সারাদিনের কথাগুলো মনে করে। তার মানে নেহা জানে না এ আবির নয়, নিলয়। কিন্তু সে কেন মিথ্যা পরিচয় এখানে আছে? আদনান সাহেবের জানতেই হবে সবটা। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে নাও, আমি তোমাকে খাবার দিচ্ছি। নেহার কথা শুনে আদনান সাহেব আরও অবাক হয়। তার মানে তিনি যেটা সন্দেহ করেছিল সেটাই হচ্ছে। নেহা নিলয়কে ভালোবাসে। একটা মাস্তান ছেলেকে নেহা এখন ভালোবাসে। হয়তো নিলয় এটার জন্যই এখানে এসেছে। কিন্তু নিলয়ের এতে লাভটা কি? নিলয় নিজের রুমে আসলো, ব্যাগটা বিছানায় রেখে আজকে সারাদিনের কথা ভাবছে। মৃত্যুর খেলাতে নিলয় দিনকে দিন শেষ সমাপ্তিতে চলে আসছে। সবকিছু হুট করেই যেন অন্যরকম হয়ে যাচ্ছে। কিছু একটা ঘটতে যাচ্ছে, তবুও সেটা বোঝা যাচ্ছে না। পরি নিলয়ের কাছে এসে বসলো। নিলয় পরীকে দেখে একটু হাসলো। ভাইয়া, আমার মা তোমারে যাইতে কইছে, আপাও তোমারে খুঁজতাছে। কেন রে? মা এখন আমার আপা টেকে নেই। আপা এখন আর রাতে বাইর হয় না। কি জানি একটা ভালো কাম পাইছে, আমার কইছে একটা ভাইয়া কাম জোগাড় করে দিছে আপারে। ভাইয়া? কোন ভাইয়া? আপা তার নাম কইছে আমারে। নিলয় ভাইয়া নাকি আপারে কাম খুঁজা দিছে। আর আর মার মনে করতেছি যা হয়েছে সব তোমার জন্য, তাই মা তোমারই ডাকছে। তুই নিলয়কে দেখেছিস? না ভাইয়া, দেখুম কেমনে, আমার সামনে তো কখনো আসে নেই। ও আচ্ছা ঠিক আছে, দেখা করবো তোর মা আর আপার সাথে। কোনো সমস্যা হলে আমাকে বলবি। আচ্ছা ভাইজান, আপনি অনেক ভালো একজন মানুষ। আপনি হাসেন কেন ভাইয়া? কখনো কারো ব্যাপারে না জেনে ভালো বলবি না, বুঝেছিস? আর মানুষকে অবজারব করতে নেই। সময় মতো মানুষ তার নিজের পরিচয় নিজেই দিয়ে দেবে। কি করি গো, আমি তো কিছুই বুঝি না। তোর এসব বুঝতে হবে না। আচ্ছা পরি, যদি কখনো তোরা আমাকে খারাপ জানিস তখন আমাকে ছেড়ে চলে যাবি? কি কোন? কখনো যাবো না। আপনাকে ভালোবাসি আমি, আপনি আমার ভাই হন, আপনাকে কেমনে ছেড়ে যাবো? তুই না ছাড়লেও অনেক মানুষ আমাকে দূরে ঠেলে দেবে। তা কে কাকে দূরে ঠেলে দেবে শুনি? পরি আর নিলয় দরজার দিকে তাকায়, দেখে নেহা এসে দাঁড়িয়েছে। পরি নেহাকে দেখে উঠে দাঁড়ালো আর বলল, একখান কথা বলবো? বলো। আপনি ভাইয়ারে কি ভালোবাসেন? তুই এসব জানিস? না মানে আপনি ভাইয়ার দিকে কেমন করে তাকাই থাকেন? ভাইয়া না দেখলেও আমি লুকিয়ে দেখছি। আমার স্কুলে স্যার একটা মেমের দিকে এরম করে তাকাই। ক্লাসে একটা বদমাইয়া আছে, হেতি সকলকে কইছে স্যার মেমের লগে প্রেম করে। দেখছস না তোর কেমন কইরা চাইয়া থাকে? আপনিও কি ভাইয়ার লগে প্রেম করেন? কি ক্লাসে যে এসব শিখিস? যা এখান থেকে, নাহলে তোর কান টেনে লম্বা করব। পরি আর দাঁড়ালো না, ভয়ে সে দৌড় ঘর থেকে বেরিয়ে গেল। নেহা আবিরের পাশে এসে বসলো। কাঁধে মাথা রেখে নেহা আবিরকে বলল, আবির, আমি না ভয়ে আছি অনেক। ভয়? কিসের ভয়? বাড়ির সামনে একটা সিসি ক্যামেরা লাগানো আছে। বাড়ির সামনে না, বাড়ি থেকে কিছুটা দূরে। সেখানকার ফুটেজে আমাকে একজন কাগজের খামে পাঠিয়েছিল, আরও কিছু ছবি পাঠিয়েছিল। মানে কি বলছো তুমি এসব? নিলয় অবাক হয়। নেহার সাথেও তবে সেই অপরিচিত অফিসারের এভাবে ফুটেজ আদানের ব্যাপারটা পরিচিতি পেয়েছে। কিন্তু কে এই অফিসার জানাটা খুব জরুরি। নেহা পরীকে ডাক দিল। পরী দৌড়ে আসলো নেহাদের সামনে। নেহা পরীকে বলল, টেবিলের উপর একটা ব্যাগ আছে, কালো ব্যাগ, ওটা নিয়ে আয় তো। পরী নেহার কথা শুনে ব্যাগ আনতে চলে যায়। নিলয় মনে মনে ভাবে, এটা সেই ব্যাগ নয় তো যেটা দিয়ে ওই অচেনা অফিসারটি আমাকে ভিডিও আর ছবি পাঠিয়েছিল? 1 মিনিটের মধ্যেই পরী ব্যাগ নিয়ে রুমে হাজির হয়। পরী ব্যাগটা নেহার হাতে দিয়ে চলে গেল। নিলয় অবাক হয়। সেম ব্যাগ ওই দিনেই লোকটা নিলয়কে পাঠিয়েছিল। নেহার কাছেও পাঠিয়েছে। কিন্তু কে ও? আসলে কি চায় সে? নেহা ব্যাগ থেকে একটা খাম বের করে। খামটা ছেঁড়া আছে। খামের ওপর 2 লাইন লেখা, হ্যালো নেহা, দেখো তো চোখ মেলে, সে আছে তোমাতে মিশে, তোমার পাশে খুব কাছে। নেহা লেখাটা পড়ার পর নিলয়কে প্রশ্ন করলো, আচ্ছা আবির, এই লেখাটার মানে কি? আমি কিছুই বুঝতে পারছি না, ছবিগুলো দেখো। নেহা ছবিগুলো বের করে। প্রথম ছবি, নেহাদের বাড়ির রাস্তায় নেহা গাড়ি চালিয়ে কে যেন চলে যাচ্ছে। আর সেটা যে নিলয়, এটা নিলয় ছাড়া আর কেউ জানে না। কিন্তু এখন ওই আগন্তুক ব্যক্তিটাও জানে সব। দ্বিতীয় ছবি হলো নেহা মাটিতে পড়ে আছে আর নেহার মুখের ওপর কারো ছায়া পড়েছে। তৃতীয় ছবিটা হলো নেহাকে কে যেন তার গাড়িতে কোলে করে তুলছে। নিলয় মনে মনে বলে, যাক, নিচের মুখের ছবিটা তো আর দেখা যায়নি পিকচারে। নেহা এবারও ফোন বের করে।
একটা ভিডিও ফুটেজ চালু করে দেয়। নেহার গাড়ি কে যেন চালিয়ে চলে যাচ্ছে। নেহা এখন নিলয়কে প্রশ্ন করে, আবির, তুমি গাড়িটা কোথায় পেয়েছিলে? আসলে তুমি যেখানে আমাকে মারতে দেখেছিলে সেখানেই ছিল তোমার গাড়ি। আর ওই লোকগুলো ছিল যে তোমাকে কোলে করে তোমার গাড়িতে তুলেছিল তার লোক। ওরা ভেবেছিল তোমাকে আমি মারতে আসছি, এই জন্য আমাকেও মারছিল। তুমি জানো আমাকে কে বাঁচিয়েছে? কে বাঁচিয়েছে? নিলয় আমাকে বাঁচিয়েছে। ওকে আমি দেখেছিলাম অজ্ঞান হওয়ার আগে, সে এসেছিল। নিলয় আমাকে বাঁচিয়েছে ওই ছেলেগুলোর হাত থেকে। কিন্তু আমি তো তাকে দেখিনি। আসলে হয়তো বাবা ওর ব্যাপারে লিখেছে, বাবাকে পছন্দ করে নিলয়, সেজন্য আমাকে বাঁচিয়েছে। তোমার সাথে দেখা নাও হতে পারে। আচ্ছা বাদ দাও, বাবাকে আমাদের ব্যাপারে সবটা বলবো পরে, যখন আমি বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি রেস্ট নাও, আমি যাচ্ছি। বাবা, তুমি নিজেই সবার থেকে গোপন করেছো, আমাকে নামমাত্র বাবার পরিচয় দিতে বলেছ। আমিও নামমাত্র তোমার ছেলে হিসেবে সবার সামনে এসেছি। আমাকে ভয়ঙ্কর করে তৈরি করেছো তুমি। তোমার লোকেরাই তোমাকে মারতে চায়। কেন তুমি চুপ আছো? আরিয়ান কথাগুলো বলছিল ওর নিজের বাবাকে, যাকে কিনা সবাই সামনে মৃত ঘোষণা করা হয়েছে। আরিয়ান নিজেই তার বাবাকে মেরেছে, এটাই সবাই জানে। কিন্তু এটা একটা প্ল্যান, আর মূল মাস্টার মাইন্ড গেমার হলো এই আরিয়ানের বাবা। কেউ কিছুই করতে পারবে না। নিলয়কে একবার সামনে এনে দাও, বাকিটা আমি দেখে নেব। নিলয়কে খুঁজে পাচ্ছি না বাবা, তবে একটা ভিডিও পেয়েছি। আদনান সাংবাদিকের মেয়েকে তুলে আনছিলাম লোক দিয়ে, আর রাস্তায় আমার লোকেরা নিলয়কে দেখে। নিলয় ওদের সবাইকে মারে, কিন্তু নিলয়ের মুখটা দেখা যায়নি। আমার মনে হয় নেহার সাথে হয়তো নিলয় জড়িত আছে। নেহার সাথে কে থাকে সবাইকে জিজ্ঞাসা করো। নেহার সাথে যারা থাকতো তাদেরকেও নিলয় মেরে ফেলেছে। এখন আবির নামের একটা ছেলেকে ওর আশেপাশে দেখা যায়। ছেলেটা ভোলা ভালা আতেল মার্কা। সে নিলয়ের ব্যাপারে জানবে না, আমি সম্পূর্ণ শিওর। আগে তাকে টার্গেট করো, ওর ভার্সিটির তোমার লোক পাঠাও। খবর নাও ছেলেটা কি নেহার সাথে নিলয়কে কোথাও দেখেছে কিনা। ওকে, কালকে আমি ভার্সিটিতে নতুন স্টুডেন্ট হিসেবে আমার লোক পাঠাচ্ছি। আরিয়ানের সাথে যে কথা বলছিল সে হলো হাত মানি কোম্পানির সম্পূর্ণ মালিক। টাকার পরিমাণ একা ভোগ করবে বলে বাকি পার্টনারদের প্ল্যান করে সরিয়ে দিয়েছে। ছেলের হাতে নিজেকে খুন হওয়ার খবরটা তিনি ছড়ায়, আর যার জন্য আরিয়ান তবে বাবার অনুপস্থিতিতে সবটা নিজে করে নিতে পারে। এই জন্য রাফাত, সাকিব, রাকিব আর আশরাফ মিলে কিলার ভাড়া করে আরিয়ানকে মারার জন্য। আরিয়ান ছাড়া কেউ জানে না আরিয়ানের বাবা বেঁচে আছে। তিনি সামনে না আসায় আরও একটি কারণ আছে, আর সেটা কেবল নিলয় জানে। তবে নিলয়কে আনার প্ল্যান ছিল আশরাফ সাহেবের, আর তিনিও এখন সবার থেকে হাইডে থাকে। নিলয়কে তিনি এনেছে এখানে। নিলয় আদনান সাহেবের ঘরে বসে আছে। আদনান সাহেব মাঝে মাঝে নিলয়ের দিকে তাকাচ্ছে, আবার মুচকি হাসছে। কয়েকবার পায়চারি করে উনি থামলেন, নিলয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, মানুষ কেন মিথ্যেটাকে খুব সহজে বিশ্বাস করে জানো? কারণ মিথ্যেটা খুব মিষ্টি হয়। মিথ্যেটা থাকে রসালো রসগোল্লার মতো। কিন্তু একটা বিষয় কি জানো আবির, রসগোল্লা বেশি দিন ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। তেমনি মিথ্যেটাও আস্তে আস্তে সামনে চলে আসে। তোমাকে একটা গল্প বলি। আদনান সাহেব থামলেন। ফ্রিজ থেকে কয়েকটা মদের বোতল বের করে টেবিলে এনে রাখলেন। এসি রুম, রুমের সব দরজা জানলা বন্ধ। আদনান সাহেব আবিরকে ড্রিঙ্কসের অফার করলেন। আবির কপাল কুঁচকে তাকায়, তারপর মাথা নাড়িয়ে বলে, আমি এইগুলো খাই না। আদনান সাহেব হাসলেন। নিলয় ওনার রহস্যের হাসির দিকে তাকালো। নিলয় কিছু বুঝতে পারছে না উনি কেন এমন করে কথা বলছে। আদনান সাহেব সিগারেট ধরিয়ে হাতে নিয়ে বলল, পৃথিবীতে কাউকে দিয়ে কাজ করে নেওয়ার মাধ্যমটা কি জানো? ভালোবাসা। ভালোবাসা স্বার্থ ছাড়া হয় না। কেউ কাউকে ছাড়া বাঁচতে পারে না। ভালোবাসার মানুষটার কাছে থাকলেই সে বেঁচে থাকবে সুস্থভাবে। এটাই হলো ভালোবাসা। ভালোবাসার মাঝে থাকে অনেকগুলো দিক। কেউ চায় কাজ হাসিল করতে ভালোবাসা দিয়ে, আবার কেউ চায় সারা জীবন একসাথে বেঁচে থাকতে। আদনান সাহেব আবারও থামলেন। নিলয় ওনার কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না। সব কেমন যেন রহস্যময় হয়ে গেছে। নিলয় বলল, স্যার, আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। কেন পাচ্ছ না? তোমার মতো বুদ্ধিমান ব্যক্তি যদি আমার কথা না বুঝতে পারে তাহলে কে বুঝবে? আমাকে দেখে আপনার বুদ্ধিমান মনে হয়? মানুষকে দেখে কখনোই কিছু মনে করতে নেই। হয় সেটা ভুল হয়, না হয় ভুলই হয়। মানুষকে সহজে জাজও করতে নেই, আর মানুষকে তার উপর কিছু দেখে কখনো জাজ করতে নেই। প্রতিটা মানুষ ভিতরে ভিতরে স্বার্থপর হয়ে থাকে।
জি না স্যার, শ্রেষ্ঠ মানব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহাল্লাম তিনি মহান। তুমি জানো তিনিও স্বার্থপর। কিভাবে জানো? ওনার স্বার্থপরটা হলো উম্মতের জন্য ভালোবাসা বিলিয়ে দেওয়া। আল্লাহ ওনাকে চায়, আর উনি আল্লাহ সহ তার উম্মতকেই চায়। এটাই হলো ভালোবাসার স্বার্থ। স্বার্থ বলতে বুঝিয়েছি মানুষের চাওয়াটা। এখানে খারাপটা কেন ভাবছো আবের? নিলয় কোনো কথা বলে না। স্পষ্ট বোঝা যাচ্ছে আদনান সাহেব আজকে নেশা করেছে। তবে তিনি যা বলছে তা সবটাই কেমন বাস্তবিক কথা। নিলয় বলল, স্যার রুমে চাই। দাঁড়াও, গল্পটা তো শুনলে না, গল্পটা শুনে চলে যাও। জি। তুমি ড্রিঙ্কস করো, কোনো ব্যাপার না। মানুষ দুই দিক থেকে সত্য কথা বলে। একটা রেগে গেলে সত্য কথা বলে, আর একটা নেশা করলে সত্য কথা বলে। রেগে যে সত্য কথাগুলো প্রকাশ করলে সবাই বলে মাথা খারাপ হয়ে গেছে, আর নেশা করে সত্য কথা প্রকাশ করলে পাবলিক বলে মাতলামো শুরু করেছে। বড়ই অদ্ভুত, তাই না? নেহা আমার একমাত্র মেয়ে, আর সে হলো ক্রাইম ব্রাঞ্চের চিফ অফিসার। এটা একমাত্র আমিই জানি। আর ওর একটাই ইচ্ছে, হার্টমানি কোম্পানির রহস্য উদ্ঘাটন করা। কেউ জানে না নেহা আসলে কি করে। সবার কাছে সে সাধারণ একটা মেয়ে, তাই না? নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। আদনান সাহেব নেহাকে নিয়ে এমন একটা কথা বলবে কখনো কল্পনাতেও ভাবেনি। নেহা একজন স্পেশাল অফিসার, কিন্তু সে কেন নিলয়ের কাছ থেকে সব গোপন রেখেছে? কেন এতদিন নিলয়কে কিছু বলেনি নেহা? মাইন্ড গেমটা যেন এবার অনেক পেঁচালো হয়ে যাচ্ছে। আসলে আদনান সাহেব এতক্ষণ ঠিক কথাই বলছিল। মানুষকে জাজ করা ঠিক না অতি সহজে। মিথ্যাটা অনেক মিষ্টি রসগোল্লার মতো। ড্রিঙ্কস চলবে নাকি আবের? নিলয় টেবিলের কাছে যায়। নেহার কথা ভাবতে ভাবতে কখন যে ড্রিঙ্কসের বোতলের ছিপি খুলে মুখে পুরে নিল নিলয় খেয়ালও করেনি। নিলয় একেবারে অর্ধেকটা শেষ করে দিয়ে আদনান সাহেবের দিকে তাকালো। নিলয় বলল, তারপর বলুন কি হয়েছে? বলবো। এত তাড়া কিসের? রিল্যাক্স করো, এখানে কেউ আসবে না। আমি আর তুমি আছি কেবল। আপনি বলুন, আমি শুনছি। নেহাকে আমি একাই ক্রাইম ব্রাঞ্চে পাঠাই। সে সেখানেই নিলয়ের ব্যাপারে জানতে পারে। আমাকে এসে বলে নিলয়ের ব্যাপারে খোঁজ নিতে। নেহার কথা মতো নিলয়কে নিয়ে একটা গল্প বানাই। আসলে বইটাতে নিলয়কে নিয়ে ছোট্টবেলায় যা যা হয়েছিল সব বানিয়ে লেখা। গল্পটা বানিয়েই লিখছিলাম, কিন্তু সত্যি নিলয় একদিন হিংস্র মানব হিসেবে সামনে আসে। তাকে না দেখেই তার ব্যাপারে সব লিখে ফেলি। কোম্পানির ব্যাপারে বইটাতে লেখার জন্য বইটা ব্যান করে দেয়, কিন্তু বইটা নিলয় পর্যন্ত পৌঁছে যায়। এরপর সেটা আবিরের কাছে চলে যায়, তাই না? নিলয় মুচকি হাসলো। সে বোতলের পর বোতল মুখে পুরে নিয়ে এক চুমুকে অর্ধেক শেষ করে দিচ্ছে। আদনান সাহেবও বিরামহীভাবে সিগারেট টেনে যাচ্ছে। আদনান সাহেব বলল, ওই একটা বই এখন তোমার কাছে, তাই না নিলয়? নিলয়? কে নিলয়? আমি তো আবির। সেটা সবার সামনে আবির, কিন্তু আমি জানি তুমি নিলয়। আজকে তোমাকে দেখেছিলাম সাকিব, রাফাত, রাকিব ওদের সাথে বসে আরিয়ানকে মারার প্ল্যান করতে। অফিসে যাচ্ছিলাম আমি, আর রাস্তায় তোমাকে গাড়ির মধ্যে দেখতে পাই। তোমার পিছু নিতে জানতে পারি তুমি আসলে আবির নও, তুমি নিলয়। তোমাকে দেখে আমি অনেক বেশি অবাক হয়েছিলাম, সাথে ভয়ের পরিমাণ বেশি ছিল। কথাটা বলে আদনান সাহেব নিলয়ের সামনে বসে হাত জোর করে মাথা নিচু করলো। নিলয় অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আদনান সাহেবের দিকে। নেশাটা হঠাৎ করে কোথায় যেন উবে গেল নিলয়ের। স্বাভাবিক মস্তিষ্কে তাকিয়ে আছে আদনান সাহেবের দিকে। আদনান সাহেব বলা শুরু করলেন, আমি জানি না তুমি কেন আমাদের বাড়িতে এসেছো, তবে আমার যতটুকু ধারণা তুমি হয়তো আমার মেয়েকে মারার জন্য এসেছো। প্লিজ ওকে মেরো না। তোমার কাছে তো কখনো কেউ জীবন চেয়ে পায়নি, সবাইকে তুমি মেরে ফেলেছো। আমার মেয়েকে মেরো না। ও তোমার ব্যাপারে কিছুই জানে না, আর সে তোমার মধ্যে থাকা আবিরকে অনেক বেশি ভালোবাসে। নিলয় বিছানায় বসলো। আদনান সাহেব নিলয়ের দিকে তাকালো। নিলয় প্রথমবার চুপ হয়ে অন্য কিছু ভাবছে। সে তো নেহার ব্যাপারে জানতই না, আর নেহাও জানে না কিছু নিলয়ের ব্যাপারে। আমি এখানে নেহাকে মারতে আসিনি স্যার। আমি এখানে কেন এসেছি সেটা খুব তাড়াতাড়ি জানতে পারবেন। তবে আমি চলে যাব অনেক দূরে। আমি ওদেরকে কথা দিয়েছি আরিয়ানকে ওর জায়গাতে এসেই মারবো, কিন্তু তাকে সহজে মারলে মজা নেই। ওর সাথে মাইন্ড গেম খেলে মজা পাচ্ছি। এখানে এসে জানতে পারি ও ওর বাবাকে খুন করেছে, কিন্তু আমি জানি ওর বাবা বেঁচে আছে, আর সে কে সেটাও আমি জানি। আমি আমার মিশন শেষ করে চলে যাব,
আপনাদের থেকে আর আপনার মেয়ে নেহার থেকেও অনেক দূরে। ভয় নেই, আমি নেহাকে মারবো না আর মারতেও পারবো না। আপনি চাইলে আমাকে পুলিশে দিতে পারেন, কিন্তু আমার লোকেরা আপনাকে মেরে ফেলবে। আমি চাই না এমনটা হোক। আমি ভেবেছিলাম এখানে থাকা মানুষগুলোর মধ্যে কেউ আমাকে কখনো চিনবে না, কিন্তু আপনি চিনে ফেললেন। তবে ভয় হচ্ছে নেহা যদি আমাকে চিনতে পারে তবে সে আমাকে ভুল বুঝবে, আমার থেকে হারিয়ে যাবে। আর কত প্রিয় মানুষ হারাবো। নীলা হারিয়েছে। বুলেটের গুলি যখন ওর বুকে এসে লাগে তখন সে চিৎকার করে আমার নাম বলেছিল, আর তাকে মেরেছে আরিয়ানের বাবা। আমি কথা দিয়েছি আরিয়ানকে মারবো, আর তারপর আমি নিজের জন্য মারবো ওর বাবাকে। আমি যদি মরে যাই কেউ কাঁদবে না, কিন্তু আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। আপনি চাইলে আমি এক্ষুনি বাড়ি থেকে চলে যেতে পারি। আদনান সাহেব উঠে দাঁড়ালো। নিলয়ের পাশে বসলেন তিনি। মনে মনে বললেন, এই নিলয়কে এখন বিশ্বাস করা যায়? নিলয় আর কিচ্ছু বললেন না, রুম থেকে বের হয়ে গেল। ড্রয়িং রুমে এসে দেখে নেহা বড় চাচু শফিক সাহেব বসে বসে সিগারেট খাচ্ছে। নিলয় ওনার সামনে দিয়ে যাচ্ছে। উনি ডাকলেন, আবির, এদিকে শোনো তো একটু। নিলয় শফিক সাহেবের সামনে এসে দাঁড়ালো। উনি সিগারেট টানছেন। ওনার সামনে টেবিলে কয়েকটা ছবি পড়ে আছে। নিলয় সেই ছবির দিকে তাকায়। ছবিগুলো নিলয়কে দিয়েছিল সেই আগন্তুক, কিন্তু এগুলো এখন শফিক সাহেবের কাছে। নিলয় কিছুক্ষণ অবাক হয়ে ভাবতে থাকে, ছবিগুলো ওনার কাছে কেন? ওনার ছেলেকেই তো খুন করেছি আমি, তাহলে এগুলো কেন ওনার কাছে? ভাবছো ছবিগুলো কেন আমার কাছে আসলো? আসলে ছবিগুলো আমি পেয়েছি তোমার ঘরের সামনে। পরি নিয়ে দেখেছিল, ওকে ডাকতেই সে সেগুলো আমার কাছে এনে দেয়। আর ছবিগুলোতে ওই নিলয় আমার ছেলে হৃদয়কে মারে। সে এসেছে তার অস্তিত্ব জানান দেয়। এই ছবিগুলো কেন তোমার কাছে আসলো বলো? আসলে স্যার আমি নিজেও জানি না। সেদিন রাতে আমি বাইরে বসেছিলাম, পরি এসে বলল ছবিগুলো নিতে, আপনি বা আদনান সাহেবের কাছে দিয়ে দিতে, কিন্তু আমি দিইনি, ভয় পেয়েছিলাম। তাই ছবিগুলো আমার বেডের নিচে ফেলে দিয়েছিলাম। এমন ছবির মানে আমি জানি না স্যার। আর এখানে হৃদয় ভাইয়ের লাশ ছিল, এটা দেখে আরও ভয় পেয়েছিলাম। কি যেন নাম, ওই যে সবাই ওকে ভয় পায়, ও এসেছে। নিলয়? নিলয়। যদি আমাকেও মেরে ফেলে সে ভয়ে আমি দিইনি ছবিটা কারো কাছে। স্যার নিলয় দেখতে কেমন? যদি এসে আমাকে বা আপনাদের মেরে দেয় তখন কি হবে? নিলয় আমাকে মারতে পারবে না, আর আমি থাকতে কাউকে সে আর মারতে পারবে না। ভয় নেই। কেন স্যার? তোমার এত কিছু জানতে হবে না, যাও এখন। আর শোনো, এবার যদি কেউ কোনো কিছু পাঠায় আমাকে দেবা। দেখি নিলয় কতদিন এভাবে পালিয়ে থাকতে পারে। স্যার লুকিয়ে থাকা মানে এই নয় যে সে ভীতু। লুকিয়ে থাকে, হতে পারে এটা তার প্ল্যানের অংশ। মানে? না মানে নিলয়ের ব্যাপারে বললাম এই আর কি। ঠিক বলছো তুমি, ওর এই লুকিয়ে থাকাটাই ওর প্ল্যানের অংশ, এই জন্য ডেঞ্জারাস। তবে ভয় নেই, তোমাদের কিচ্ছু হবে না। কিন্তু আমার কাছে এই থানা ওসি বিষ্ণুদেবের লাশের ছবি এসেছিল, সেখানে রক্ত দিয়ে লেখা ছিল রকস্টার ইজ ব্যাক। সে কেন এমন সাধারণ মানুষদেরকে মারছে এটাই তো বুঝতে পারছি না। আমার ছেলেকে কেন মারলো, সাথে ওর বন্ধুদেরও কেন? ভাসিরি যেত ছেলেগুলো, সেখানে কি তবে নীলের সাথে ঝামেলা হয়? কিন্তু নীলা ভাসিরির কোথায়? কেন ঝামেলা করলে নীলের সাথে? তুমি যাও, ভয় নেই। নিলয় নিজের রুমে চলে আসে। শফিক সাহেব অনেক কিছু ভাবতে থাকে। নিলয় বিছানায় বসে মনে মনে বলছে, অপরিচিত ওই আগন্তুক কিভাবে আমাকে চিনল? রাব্বিকে খুঁজে পাওয়ার আগে থেকেই সে আমাকে চেনে, কিন্তু কিভাবে? রহস্যময় একটি প্রশ্ন। বড় কথা আমার জানতেও হবে সে কে। যদি জানতে পারি সে কে, তবে সব রহস্যের উদ্ঘাটন করা যাবে। নিলয় ঘুমিয়ে পড়ে। পরের দিন নেহার গাড়িতে করে নিলয় ভার্সিটিতে আসে। নিলয়ের প্রিয় জায়গাতে এসে বসে নিলয় আর নেহা। সেখানে নিধি, জয়, মিথিলা এসে হাজির। বেশ জমিয়ে আড্ডা শুরু হয়। 5 মিনিট পর 5টা বাইক, 5 জন নতুন ছেলে ভার্সিটিতে প্রবেশ করে। আর এই ছেলেগুলো হলো আরিয়ানের লোক। আরিয়ান রাতের মধ্যে ওদের অ্যাডমিটের ব্যবস্থা করে দিয়েছে। নেহার ক্লাসের সাথে তারাও ক্লাস করবে। উদ্দেশ্য আবির নামধারী নিলয়কে খোঁজ নেওয়ার। ছেলেগুলো বাইক চালিয়ে সোজা নিলয়দের কাছে এসে থামে। নিলয় আর জয়ের দিকে ওরা তাকায়। বাইক থামালো ওরা। একটা ছেলে এসে সামনে দাঁড়ায়। নিলয়ের দিকে তাকিয়ে থেকে বলে, আমি অপি, তুই আবির তাই না? আর তুই জয় তাই না? তোরা দুজন নেহার সাথে কি করছিস? নেহা আমাদের বন্ধু, তাই সে আমাদের সাথেই থাকে। কেন? আজ থেকে তোরা না, আমরাই থাকবো নেহার সাথে, বলছিস? কথাটা শেষ হতেই জয় অভির গালে জোরে একটা চর বসিয়ে দিল। অভি চর খেয়ে একটু শব্দ করে হাসলো। জয়ের দিকে তাকিয়ে জয়ের শার্ট অভি 2 হাত দিয়ে টেনে ধরে বলল,
তুই জানিস না কার গায়ে হাত দিয়েছিস। তোর এই হাত আর এই হাতের জায়গাতে থাকবে না। তোকে তো বুঝাইয়ে দিব এই অভি কি করতে পারে। রেডি থাকিস। ভাই যেখান থেকে এসেছিস সেখানে চলে যা, না হলে তোরা এই জয়কে চিনিস না, আমার জামার কলার ধরেছিস না। তুই রেডি থাকিস, তোর এই হাতের জায়গায় থাকে কিনা। ভাই তোমরা নতুন, কেন শুধু শুধু ঝামেলা করছো? নেহার সাথে তোমরাও থাকবে, তবে আগে বন্ধুত্ব করে নাও। সে আমাদের বন্ধু, তাই আমরা সবাই একসাথে থাকি। তোমরা নতুন আসছো, নতুনদের মতো কেন থাকছো না? শালা তুই চুপ থাক। নেহাকে আমি পছন্দ করি অনেক আগে থেকেই। ওর পাশে তোদেরকে দেখেছি, আমার সহ্য হয়নি, তাই ভার্সিটিতে চলে এসেছি। এইবার বুঝেছিস? অভি কথাটা বলেই নিলয়ের জামা টেনে ধরে। নিলয় মুচকি হেসে হাত ছাড়িয়ে নিল। তারপর নেহাদেরকে নিয়ে চলে যায় ক্লাসের দিকে। সুজন নামের একটা ছেলে এসে অভিকে বলল, ভাই আবিরকে তুলে নিয়ে যাই, চলো। যাব, কিন্তু তার আগে এই জয়কে আমি দেখে নিব। আবিরের আগে জয়কে আবার চাই। জয়কে তুলে নেব সময় বুঝে। শালা আমার গালে চড় মারছে। ওকে মারার সময় রাস্তার কুকুরও কোনো শব্দ করবে না। আরিয়ান ভাইকে জানাবো? না, ভাইয়াকে কিছু জানানোর দরকার নেই, সবটা আমরাই করব। চল ক্লাসের দিকে। অভিরাও ক্লাসে আসলো। আজকে নিলয় শেষ বেঞ্চে বসেনি, সে নেহার পাশে বসেছে। নিলয়ের পাশে জয় আর তার পাশে নিধি। ভার্সিটিতে এভাবে বসলেও কোনো ব্যাপার না। জয় রেগে আছে। ওই ছেলেগুলো শেষ বেঞ্চে যেয়ে বসলো। বসেই জোরে জোরে শীষ দিতে থাকে, মেয়েদের উত্ত্যক্ত করতে থাকে। জয় অভিদের দিকে তাকায় আর বিড়বিড় করে বলে, ওদেরকে তো আমি বুঝিয়ে দেব এমন করার মানেটা। কি করবে তুমি? ওরা হয়তো কোনো রাজনৈতিক দলের ছেলেরা, আর তুমি তোমার বাবার একটাই ছেলে। ওরা মারার সময় দয়া করবে না। কেন ওনার সাথে ঝামেলা করছো? আবির, আমি তোমার মতো না, চুপচাপ বসে থাকবো না। তুমি যেমন সব সহ্য করো, আমি সেটা পারবো না। কি করবে তুমি? করার মতো অনেক কিছুই আছে, শুধু সুযোগের অপেক্ষা। সবাই যে যার মতো করে কথা বলছে। এদিকে রোহান তিনতলা বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। সোহেল ওর পাশে এসে দাঁড়ালো। সোহেল বলে, আবিরকে হয়তো মারার জন্য ওর পার্টিতে 5 জন ছেলে এসেছে, আর তারা আরিয়ানের লোক। আরিয়ান জানে ওটাই নিলয়। না, আরিয়ানকে জানলে সে আর কি দেরি করতো না, সে নিজেই নিলয়কে মারতে চলে আসতো। আমার মনে হয় এটাই নিলয় চাইছে, যেন আরিয়ান নিজে আসুক তাকে মারতে। এই সুযোগে সে আরিয়ানকে মারবে। তুমি বুঝতে পারছো না, আরিয়ানকে মারলে নিলয় তাকে টাচ করা তো কতটা ভয়ঙ্কর হবে। ওই ছেলেগুলোর সাথে যোগাযোগ করতে হবে। প্রথম দিন যেনই আবির নামধারী নিলয়ের সাথে ঝামেলা করেছে, তার মানে ওরা নিলয়কে টার্গেট করে এসেছে। আর এই জন্যই আমার ওদের দরকার। সুযোগে আমি নিলয়কে মেরে দেব। এখন অপেক্ষা ওই ছেলেগুলো কি করে। ওকে, দেখা যাক তোমার ইচ্ছা পূরণ হয় কিনা। ভাই রোহানের মতলব আমার কাছে ভালো লাগছে না। রোহান আমার কাছে এসেছিল, ওর নাকি নিলয়কে মারতে চায়। রাকিবের কথা শুনে বসা থেকে উঠে দাঁড়ালো সাকিব আর রাফাত। রাফাতের হাতে ড্রিঙ্কসের গ্লাস ছিল। ভয়ে হাত কাঁপানোর কারণে ড্রিঙ্কসের গ্লাস নিচে পড়ে যায়। রাফাত ভয়াত্মক ভঙ্গিতে বলল, আমার ছেলে সোহেল কোথায়? রোহানের সাথেই আছে। আমার ছেলেকে বাঁচাতে হবে। সেদিন রোহান আর সোহেল এসে বলেছিল নিলয়কে মারতে চাই। আমি কিছুই বলিনি, তবে ওদের প্ল্যান মানে নিলয় সহ আরিয়ানকে মারতে চায়। এই জন্যই তো রাকিবকে আন্ডারওয়ার্ল্ডের ডন বানিয়েছি, যেন সে কাজে লাগে আমাদের বাসার। ওরা সবাই সাকিবের বাড়িতে বসে গল্প করছিল, রাকিব, রাফাত আর সাকিব। কিন্তু শেষের যে কথাটা বলল সেই কথার উদ্দেশ্যে সেই দিকে সবাই তাকায়। দেখে আশরাফ সাহেব দাঁড়িয়ে আছে। উনি হেঁটে 3 জনের কাছে এসে মিটিংয়ে যোগ দিলেন। উনি সোফাতে বসে পড়লেন। রকস্টারদের বানানো এই জগতে সব রাফিয়ানদের বসবাস। এখানে কেবল একটাই খেলা চলে, যার নাম মাইন্ড গেম। আর মাইন্ড গেম হলো স্টেজ শান্ত মস্তিষ্কে ভেবে প্ল্যান করা একটি কাজ। তবে প্ল্যানটা তৈরি করলো প্ল্যান অনুযায়ী যেন সব চলে, এটাই হলো আসল মাইন্ড গেম। যেদিন আরিয়ানের বাবার সাথে দেখা করতে চাই, সেদিন আরিয়ানের হাতে রক্তমাখা বড় কাটানো মানে ছুরি ছিল। সেদিন আরিয়ান সবার সামনেই বলে, আমি আমার বাবাকে মেরে ফেলেছি কোম্পানির জন্য। এখন থেকে সব কোম্পানির সবটাই আমার। কারো কিছু বলার আছে? আমি যেমন ভাগ দেব তেমন করে সবাই চলবে। আমার ইচ্ছা মতো আমি ভাগ দেব। আশা করি সবাই বুঝেছেন। আমরা 5 জন ছিলাম না কোম্পানির ভাগে, ছিল আরও একজন। তোমরা তো দেখেছিলে রাকেশ আরিয়ানের কথা শুনে প্রতিবাদ স্বরূপ কথা বলেছিল। তখনই আরিয়ান রাকেশের গলা কেটে দিয়ে আমাদের দেখিয়ে বলে,
এখন থেকে 80% ভাগ আমার, বাকি 20% তোমাদের। সেদিন বাড়িতে আসার পথে দেখা হয় আদনানের সাথে। আদনান ছিল আমার ক্লাসমেট, অনেক আগে থেকে ওর সাথে পরিচয় হয়েছিল। তখন সে কেবল নিলয় নামের একজনকে পেয়েছে, যা সাহস আর হিংস্রতা ছিল বিশাল। এই জন্য আমি নিজেই তাকে আমাদের ব্যাপারে লিখতে বলি বইটাতে। প্ল্যান তখনই করে ফেলেছিলাম, ওই নিলয়কে আমার চাই, এই জন্য এত কিছু করা। কারণ আরিয়ানকে মারতে পারবে একমাত্র নিলয়, আর নিলয়কে প্ল্যান অনুযায়ী আমি এনে দিয়েছি এখানে। বলতে পারো আদনানকে ব্যবহার করেছি আমি, আর সেই ফাঁদে নিলয় পড়েছে। সে কি মাইন্ড গেম খেলবে? খেলবো তো আমি। আরিয়ানের বাবা নেই, আরিয়ান একাই। আদনানের সাথে সম্পর্কটাও নষ্ট, বলা যায় আমার ইচ্ছে অনুযায়ী এখন সব চলছে। মূল প্ল্যান হলো আরিয়ানকে মারবে নিলয়, আর রাকিবকে ডন বানিয়েছে, কারণ তুমি মারবে তখন নিলয়কে। আমাদের রাস্তা তখন সম্পূর্ণভাবে ক্লিয়ার। এই জন্য নিলয়কে বেশি তাড়াও দিও না, সে ওর মতো করেই আরিয়ানকে মারবে। আমি চিনি নিলয়কে, আর নিলয় ওর মিশন কমপ্লিট করার জন্য যত বাধ্য আসুক না কেন, সে সব কিছু ঠিক করতে পারবে। অলরেডি করেই দিয়েছে। আরিয়ানের 4 জন লোককে মেরে ফেলেছে, আর রোহান সোহেল তো সামান্য একজন। নিলয় যদি জানে ওরা নিলয়কে মারতে যাচ্ছে, তবে নিলয় ওদেরকে যেভাবে মারবে, তারপর ওদের লাশ দেখতেও ভয় লাগবে আমাদের। এই জন্য তোমরা কেউ নিলয়কে এখন মারার প্ল্যান করো না। সময় বুঝিয়ে পাখি খাঁচাতে ধরা দেবেই, কারণ খাবারটা তো খাঁচাতেই রাখা থাকবে, তাই না? আশরাফ সাহেব চলে গেল। সাকিব, রাফাত আর রাকিব বোকার মতো তাকিয়ে আছে আশরাফ সাহেবের দিকে। উনি এত ঠান্ডা মাথার একজন মাস্টার মাইন্ড, এতদিন কেউ জানতো না। চুপচাপ একা একাই এত প্ল্যান করে রেখেছে, কেউ তা বুঝতেও পারেনি। তবে দেখা যাক নিলয় কি করে। নিলয় এই শহরে যতদিন না আরিয়ানকে মারতে পারছে, ততদিন সবাই নিলয়ের থেকে ভয় নিয়ে চলবে। আর নিলয় জানে আরিয়ানকে মারতে পারলে সে আর কাউকেই কেয়ার করবে না। নুসু ম্যাম ক্লাসে আসলেন। উনি দরজার কাছ থেকেই শুনতে পাচ্ছিলেন ক্লাসে রুমে বেশ জোরে চিৎকার আর শীষের শব্দ হচ্ছিল। ম্যাম আসাতেই সবাই চুপ হয়ে দাঁড়িয়ে গেল। সবাই পেছনে থাকা 5টা ছেলে বেঞ্চের ওপর পা তুলে দিয়ে আরামে হেলান দিয়ে বসে আছে। ম্যাম সবাইকে বসতে বললেন, ওই 5 জন ছেলেকে দাঁড়াতে বললেন। উঠে দাঁড়াও। পায়ে ব্যথা ম্যাম, তাই উঠতে পারবো না। কিছু বলার থাকলে বলেন, আমরা শুনতেছি। এত বেয়াদব কেন? টিচার রুমে আসলে তাদেরকে সম্মানের জন্য দাঁড়াতে হয়। ভদ্রতা শেখনি তোমরা? এত জোরে কথা বলবেন না ম্যাম, আমাদেরকে আমাদের মতো থাকতে দিন, আপনি নিজের কাজ করুন। কি বলে? উঠে আসো সবগুলো। ম্যাম, শুধু শুধু কেন প্রেশার বাড়াবেন? আপনার শরীরে বড়ি হয়ে যাচ্ছেন, এখন রেস্ট নিন। ওই ঠিকভাবে কথা বল, উনি টিচার, ওনাকে সম্মান দিয়ে কথা বলবি, না হলে তোদের সবগুলোকে ক্যাম্পাসে নিয়ে যেয়ে পিটাবো, বুঝেছিস? শালামা, তোর বাপ রাষ্ট্রপতি, এই জন্য এত কথা বলছিস? তোকে এইখানেই মারবো। নুসু ম্যাম অবাক হয়ে তাকিয়ে আছে নতুন ছেলেগুলোর দিকে। উনি এমনটা হবে কোনোদিনই কল্পনাতেও ভাবেনি। উনি কান্নারত চোখ নিয়ে রুম থেকে বের হবে তার আগে একবার নিলয়ের দিকে তাকায়। নিলয় চুপচাপ বসে আছে। নুসু ম্যাম ভেবেছিল হয়তো নিলয় কিছু বলবে, কিন্তু না, নিলয় চুপচাপ হয়ে আছে। ম্যাম যখন চলে যাবে তখনই নিলয় উঠে দাঁড়িয়ে বলল, ম্যাম আপনি ক্লাস করুন, এরপর আপনাকে কেউ কিছু বলবে না। রাস্তায় থাকা কিছু না খেয়ে থাকা কুকুর দেখেছেন? তারা মোটা তাজা কুকুরের খাবারের দিকে তাকিয়ে কেবল ঘেউ ঘেউ করে, সাহস করে খাবারের কাছে যেতে পারে না। ওরা সেই কুকুর, কেবল লাফাতেও জানে, কাছে আসবে না। আপনি কিছু মনে নেবেন না ম্যাম, আপনি ক্লাস করুন। এখানে এতগুলো স্টুডেন্ট আপনাকে রেসপেক্ট করে, বাকি 5 জনকে ডাস্টবিনের ময়লা ভাবুন। চিন্তা করবেন না, আপনি নিজেই একদিন দেখবেন তারা আর আসছে না ক্লাসে। অভি এখন চুপ হয়ে বসে আছে, তবে নিলয়ের থেকে জয়ের ওপর বেশি রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে। জানে না কেউ কি হতে যাচ্ছে, তবে হয়তো রহস্যের উদ্ঘাটন হতে যাচ্ছে। নিলয় ক্যাম্পাসে ফুল গাছের নিচে বসলো। নেহা থেকে নিলয় নিজেকে দূরে রাখার চেষ্টা করছে, কারণ নিলয় জানে নেহা একজন পুলিশ, আর সে আরিয়ানকে ধরার জন্য লুকিয়ে আছে। একটু পর নেহা আসলো নিলয়ের সামনে। নেহা বলল, আবির, তোমার সাথে আমার কিছু কথা আছে, বলো। কিন্তু প্রমিস মি কখনো কাউকে এই ব্যাপারে বলবে না। কি কথা? আমার ব্যাপারে। তোমার ব্যাপারে কি কথা আছে সেটা আমি জানি না। আচ্ছা, অনেক কিছু যা তুমি জানলে আমাকে ভুল বুঝবে, অবাক হবে, ভয়ও পাবে। ও বলো, আমি শুনবো। আচ্ছা তুমি বসো, আমি দেখি কোল্ড ড্রিঙ্কস পাই নাকি। আচ্ছা। নেহা কমল পানি আনতে গেল। নিলয় বসে বসে ভাবে, নেহা আমি জানি তুমি হয়তো কি বলবে, কিন্তু তোমার সব সত্যতা আমি জানি আগে থেকেই। তবে আমার সত্যতা জানলে তুমি আমাকে ভয় পাবে।
আমাকে আর ভালোই বাসবে না। কিন্তু সরি নেহা, আমি এখন তোমাকে কিছুই বলতে পারবো না। কথাগুলো নিলয় নেহায় চলে যাওয়ার দিকে তাকিয়েই ভাবছে। তখনই পেছন থেকে নিলয়কে কেউ তার কাঁধে হাত রেখেছে সেটা অনুভব করলো। ঘুরে তাকিয়ে দেখে নিধি এসে দাঁড়িয়েছে, সাথে জয় নেই। নিধি নিলয়ের পাশে বসলো। লজ্জা মাখা চাউনি নিয়ে নিধি তাকালো নিলয়ের দিকে। নিলয় বলল, কিছু বলবা তুমি? বলো। আবির, আমি ক্রাইম ব্রাঞ্চের একজন স্পেশাল অফিসার। শুধু আমি না, নেহাও আমার সাথে আছে। আমরা দুজন একই ব্যাটালিয়নের অফিসার। আমাদেরকে স্পেশাল এজেন্সিতে রাখা হয়েছে। আমরা আমাদের মতো করে অপরাধীদের ধরতে পারবো। হার্থ মানি নামের একটা কোম্পানি আছে। ওই কোম্পানির মালিক হলো আরিয়ান। আরিয়ান কেবল কোম্পানির মালিক না, সে আন্ডারওয়ার্ল্ডের ড্রাগসের বিজনেসও করে। আমরা আদনান স্যারের হেল্প নিয়ে আরিয়ানের সাথে যুক্ত থাকা আমার বাবার খবরও পাই। তিনি ওই কোম্পানির সাথে যুক্ত আছেন। আর মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলো, আমার আব্বু সহ আব্বুর বন্ধুরাও এই আরিয়ানকে মেরে কোম্পানি দখল করতে চায়। সেজন্য নিলয় নামের এক হিংস্র মাস্তান, যে কিনা ক্ষমতা দখলের নেশায় সবকিছু করতে পারে, তাকেই আমার আব্বুরা নিয়ে আসে আরিয়ানকে মারার জন্য। তাই আমি আর নেহা ভাগ হয়ে নিলয় ও আরিয়ানকে খুঁজেছি। ও আরিয়ানকে খুঁজেছে, আমি নিলয়কে। কিন্তু এই কাজের জন্য কখনো নিজের জীবনে যে একটা ভালোবাসা নামক অনুভূতি আছে, এটা কোনোদিন ভেবেই দেখিনি। তবে হ্যাঁ, এবার ভাবার সময় এসেছে। আমি ভাবি তাকে নিয়ে। সে খুব সাধারণ একজন, অসাধারণের মাঝে সে বিশাল কিছু। সত্য বলতে অনেক ছেলে প্রপোজ করেছে, ভালোবাসার অফার বিভিন্নভাবে দিয়েছে, কিন্তু কারোর অফারে কখনো সাড়া দিইনি। তোমাকে প্রথম যখন দেখি তখন তুমি নীরব একটা ছেলে ছিলে। অবশ্য তোমার গেট আপ দেখে হাসি পেয়েছিল, কিন্তু তুমি অনেক জেনিয়াস। তোমার কথা বলার ধরন, তোমার কথাগুলো খুব সাধারণ হলো, সেটা আমার কাছে বিশাল কিছু। তোমাকে নিয়ে কেবল আমি ভেবেছি, অনেক কিছু খুঁজেছি নিজের মাঝে তোমাকে নিয়ে। বারবার প্রশ্ন করেছি আমি কেন তোমাকে নিয়ে ভাবছি। আসলে সহজ করে বলি, আমি তোমাকে ভালোবাসি আবির। আমি আমার ব্যাপারে তোমাকে সবকিছুই, কোনো কিছুই গোপন রাখিনি, সবকিছুই বলেছি। তোমাকে সবটাই বলেছি আবির। জানি না তোমার অ্যান্সার কি হবে, তবে তোমাকে অনেকটাই ভালোবেসে ফেলেছি। নিলয় কিছু বলল না। সে এখন কি বলবে সেটাও বুঝতে পারছে না। যে মেয়ে তাকে ধরার জন্য স্পেশাল ফোর্স হিসেবে নিয়োজিত, সেই মেয়েকে তাকে ভালোবেসে কাছে পেতে চাইছে। আবার এইদিকে নেহা মাস্টার জগৎটাকে ধ্বংস করার জন্য স্পেশাল ফোর্সে নিয়োজিত, সেই মেয়েটাও নিলয়কে ভালোবাসে। আবার নিলয় নেহাকে ভালোবাসে। সবটাই গোলমেলে হয়ে যাচ্ছে। নিলয় কিছুই ভাবতে পারছে না। নেহা কোকের বোতল নিয়ে নিলয়ের দিকে আসতে থাকে। দূর থেকে দেখে নিলয় নিধির সাথে গল্প করছে। নেহার রাগে কোকের বোতল দুটো নিচে ফেলে দেয়। নিলয় সেটা দেখতে পায়, কিন্তু নিধি প্রশ্ন করে, আবির বলো না, আমাকে ভালোবাসো কিনা? দেখো নিধি, আমি কখনো এসব নিয়ে ভাবিনি। আর তাছাড়া আমার সম্পর্কে তুমি কিছুই জানো না। হয়তো জানার পর আর ভালোবাসবে না। কেন? তুমি কে? আমি সাধারণ মানুষ, তবে জানি না কেমন। আচ্ছা ভাই, পরে কথা বলবো। নিলয় চলে আসতে যাবে, তখনই সেই দিনের কেরানি এসে ডাক দেয় নিলয়কে। আবির, নুসু ম্যাম তোমাকে ডাকছে। আচ্ছা নিধি ভাই, পরে কথা বলবো। নিলয় আর দাঁড়ালো না। তাড়াতাড়ি নিধির থেকে বিদায় নিয়ে নুসু ম্যামের অফিসের রুমে সামনে এসে দাঁড়ালো। ম্যাম নিলয়কে দেখে ভেতরে আসতে বলে। নিলয় ওনার সামনে এসে দাঁড়ালো। ম্যাম বসতে বললো ওকে। আবির, তোমাকে একটা গল্প বলার আছে। জি ম্যাম। আমার একটা ছেলে আছে, কিন্তু আমি আমার ছেলের সাথে 5 বছর ধরে কথা বলি না। আর আছে আমার হাজবেন্ড, ওনার সাথেও আমি 7 বছর ধরে কথা বলি না, আর না কোনো যোগাযোগ রেখেছি। কিন্তু ওরা জানে আমি কোথায় থাকি, কি করি, কখন কোথায় কি করছি, সবটাই তারা জানে। জানো সে কে? সে হলো আরিয়ান। আরিয়ান আমার ছেলে, আর ওর বাবা আমার হাজবেন্ড। ছোট্ট একটি সংসার ছিল আমাদের, কিন্তু হঠাৎ করেই সব যেন ভেঙে যায়। জানতে পারি আমার হাজবেন্ডের আরো একটি বউ আছে, আর আমি ওর প্রথম বউ হলেও সে আমাকে না জানিয়ে আরো একটি বিয়ে করে। ওই বউটাকে আমি কোনোদিন দেখিনি, আর জানিও না কোথায় থাকে। আমি আমার ছেলেকে নিয়ে চলে আসতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আরিয়ানকে ওর বাবা নিজের কাছে রেখে দেয়, আর দিনকে দিন জানোয়ার তৈরি করে। ভাবছো আমার ছেলেকে আমি কেন গালি দিচ্ছি? কারণ সেটার যোগ্য। আরিয়ানকে নাকি নিলয় নামের একটা ছেলে মারতে চাই। সেদিন থেকেই নিলয়কে খুঁজেছি, কারণ ওরকম ছেলে আর হাজবেন্ড আমার চাই না। জানো, আরিয়ান এসেছিল অনেক আগে আমার কাছে। ওকে ভালো পথে আনার জন্য অনেক চেষ্টাও করেছি, কিন্তু জানো ও কি করেছিল আমার সাথে? এই দেখো। নুসু ম্যাম কথাটা বলে ওনার বুক থেকে শাড়িটা হালকা নামিয়ে দেয়। ওনার বুকে সিগারেটের আগুনের পোড়ানোর দাগ, একটা নয় অনেকগুলো। নুসু ম্যাম কাঁদছে। কাঁদতে কাঁদতে তিনি বললেন, সেদিনের পর অনেক কষ্ট পেয়েছিলাম আমি। মনে মনে বলেছিলাম আরিয়ান ঠিক এমন একটা হিংস্র লোকের কাছে পড়বে
দেখো না, সত্যি সত্যি নিলয় নামের একজন এসেছে আরিয়ানকে মারতে। নিলয়কে আমি খুঁজি। ভাবছো তোমাকে কেন আমি এসব বলছি? আসলে তোমাকে আমার সন্তানের মতো ভালোবেসে ফেলেছি। আমার তো কেউ নেই। তোমার কথাগুলো শুনলে খুব আপন মনে হয় তোমাকে, এজন্য কষ্টগুলো তোমাকে বললাম। কাউকে কোনোদিন আমার কষ্ট শেয়ার করিনি। আবির, তুমি এমন ভাবে থেকো। তোমাকে আমি অনেক ভালোবাসি। আমাকে ম্যাম নয়, মা বলে ডেকো। যখন শুনেছিলাম তোমার কেউ নেই, তখন থেকে তোমার প্রতি মায়া বেড়ে গেছে। করুণা করছি এমনটা ভেবো না। ভালোবেসে তোমার পাশে একজন মা হিসেবে থাকতে চাই। নিলয় স্তব্ধ হয়ে শুনতে থাকে নুসু ম্যামের কথা। দিনকে দিন আরিয়ানকে মারার তীব্রতা বেড়ে চলেছে নিলয়ের মনে। নিলয় উঠে দাঁড়ালো। ম্যামের হাতে হাত রেখে সন্তানের ভালোবাসার সৃষ্টিতে তাকালো নিলয়। নিজের মায়ের কথা মনে পড়ে ওর। প্রথম যেদিন ওর মায়ের রক্ত বমি হয়েছিল, সেই দিন নিলয় দৌড়ে মায়ের কাছে আসে। মা, তোর কি হয়েছে? কেন এমন করে বমি করিস? বাবা, আমার কিছু হয়নি, আমি ভালো আছি। এমনিতেই হঠাৎ বমি হইল। ফারহাদ মহাজনের কাছে কিছু টাকা পাইব, আন বাবা। রান্না হয়নি, ঘরে খাবার নাই। আচ্ছা মা, তুই বস, আমি টাকা আয়না দিতাছি। কয় টাকা পাবি রে মা? 500 টাকা পাবো, অনেক দিন হইল দেয় না। আচ্ছা মা, আমি যাইয়া আনতেছি। নিলয় হিসেব করলে তখন ক্লাস 4-এ পড়ে। সে দৌড়ে মহাজনের দোকানে যায়। মহাজনের কাছে যেয়ে বলে, চাচা, আমার মা কাম করছিল, টাকা দেন। টাকা নিবি? দাঁড়া। মহাজন 200 টাকা নিলয়ের হাতে দেয়। নিলয় দাঁড়িয়ে থাকে। মহাজন বলে, কি রে, খাড়াই আসোস কেন? যা, তোর টাকা তো দিছি। আরো 300 টাকা দেন। মা কইছে 500 টাকা পাইবো আপনার কাছে। যা শালা এখান থেকে। টাকা কি কামাই করা লাগে না? চাইলে আর দিয়ে দিলাম। তোর মা যে সেদিন আইসা খাবারের উপর রক্তের বমি কইরা দিছে, কয় টাকা লস দিছে জানোস? আমি বইলে টাকা দিছি, অন্য কেউ তোর মারে টাকা দিত না। যা এখান থেকে। নিলয়কে লাথি দিয়ে বের করে দেয়। সেদিন নিলয় বুঝেছিল দুনিয়াটা কতটা কষ্টকর। এখানে নিজের অধিকার আদায় করে নিতে হয়, নিজের পাওনাটাও আদায় করতে হয়। মানুষ কুকুর নয়, তবে কুকুরের মতো পেছনে পড়ে থাকতে হয়। সেই দিন ওর মা মুচকি হেসে নিলয়কে বলেছিল, বাজান, চিন্তা করিস না, একদিন দেখবি তুই অনেক বড় লোক হবি, অনেক টাকা হইব তোর। সেদিন না খাইয়া কষ্ট পাবি না আর। নিলয় কথাটা শুনে ওর মাকে বলেছিল, মা, সেদিন তুই বড় রানীর মতো কইরা থাকবি, তোর পাশে অনেক কাজের লোক থাকবে দেখিস। ওর মা মুচকি হাসে। নিলয় সেই দিন ওর মায়ের হাসির মানে বোঝেনি, তবে মায়ের হাসিতে নিলয় মাকে জড়িয়ে ধরে। এরপর নিলয় তার মাকে আর পায়নি পাশে, অথচ আজকে সে আরও একটি মা পেয়ে গেল। রুম থেকে বের হয় নিলয়, মনে মনে বলে, নতুন শহরে এসেছিলাম খুন করতে, শহরটা আমার করে নেওয়ার জন্য এখানে আসি। এখানে এসে খুনি হিসাবে পরিচিত হতে চেয়েছি। ভেবেছিলাম শহরের সব মানুষগুলো টাকা আর ক্ষমতায় চেনে, সেই টাকা আর ক্ষমতা আমি কেড়ে নিতে চেয়েছিলাম। কিন্তু আমার ধারণা ভুল। এখানে কিছু মানুষ আছে যারা এমনিতেই মানুষকে ভালোবেসে ফেলে। ভালো মানুষের রূপে এসে আমি ভালো মানুষ পেয়েছি, আর পেয়েছি তাদের ভালোবাসা। আর হিংস্র খুনি মাস্তান হিসাবে আসলে হয়তো ভালোবাসা পেতাম, তবে সেটা মনের ভালোবাসা নয়, পেতাম আমি ভয়ের ভালোবাসা। ভয় দেখিয়ে সব কাজ করে নিতে পারলেও ভালোবাসাটা হয়তো পেতাম না। তবে কি আমি ছেড়ে দেব মাস্তানের এই রাজত্বের সিংহাসন, নাকি এই রাজত্বে মাস্তানের সম্রাট হয়ে হিংস্রতার ঝড় তুলে দেব? জানি না কি হবে, তবে আমি আমার ওয়াদা পূরণ করে হয়ে যাব ভালো একজন। বেঁচে থাকবো নেহাকে নিয়ে, যেখানে ভালোবাসা ছাড়া থাকবে না অন্য কিছু, থাকবে না প্রিয় মানুষের হারানোর ভয়ে প্রতিনিয়ত পালিয়ে বেড়ানো, থাকবে একটি সংসার, আর হবে অনেক ভালোবাসার মানুষ। ম্যাম, আপনার কি মন খারাপ? পরীর কথা শুনে নেহা পরীর দিকে তাকালো। পরী কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। নেহা কিছু বলল না। পরী নেহার কাছে এসে দাঁড়ালো। নেহাকে বলল, ভাইয়া কি আপনার লোকে কথা বলেনি, এই জন্য মন খারাপ? ভাইয়ার সাথে আপনি কথা বলেননি? তোর ভাইয়া অন্য কারোর সাথে ব্যস্ত থাকে, আমাকে একটু ভালোবাসে না। ভালোবাসে তো, কিন্তু আপনি বোঝেন না। আর ভালোবাসার মানুষকে অন্য কারো হতে দেবেন কেন? জোর করে হলেও ধরে রাখবেন, দরকার হলে পাও ফাইঙ্গার রাইখা দেবেন। ঠিক বলেছিস, আজকে আসুকো। আরিয়ান বসে আছে। ওর ফোন বাজতে থাকে। তাকিয়ে দেখে অভির নাম্বার। রিসিভ করে ও। অভি বলতে থাকে, ভাই, আপনার নেহার সাথে আবিরের প্রেম আছে, ওকে তুলে আনবো? তুলে নিয়ে আয়।
আবিরকে আমার দরকার আছে। কিন্তু জয় নামের একটা ছেলের সাথে ঝামেলা বেঁধে গেছে। জয়কে পরে দেখা যাবে, আবিরকে তুলে আন। ঠিক আছে ভাই, আমরা কালকে আবিরকে তুলে আনবো। আপনি চলে আসবেন গ্যারেজে, ওইখানে ওকে পাবেন। তুলে আনার সময় যেন নেহা সবটা দেখে, আবিরের পেছনে নেহাও যেন আসে। আচ্ছা ভাই। অফির প্ল্যান সাজাতে থাকে, আবিরকে তুলে নেওয়ার জন্য অপেক্ষা করে, কিন্তু ওরা তো জানে না আবির আসলে কে। ভাই বাসায় যাবা না? নেহা ভাবি 66টা কল করেছে। নিলয় বাইকের উপরে বসে আছে, হাতে বিয়ারের বোতল। সেই ছোট্ট নদীর পাড়ে বাইক রেখে বাইকের উপর বসে আছে ও। পিছনে গাড়ির উপরে বসে আছে মাসুম, অর্ক আর সিয়াম। মাসুম ফোন হাতে নিয়ে নিলয়ের কাছে এসে কথাটা বলল। নিলয় বলল, आर्यन হলো নুসু ম্যামের ছেলে, কিন্তু ম্যাম ওকে পছন্দ করে না। क्या ट्विस्ट है, जंगल का शेर से एक बहुत बड़ा इमोशन आता है, उसके इमोशन में फायदा ले लूंगा। আরিয়ানের সাথে ম্যামের কোনো সম্পর্ক নেই। আরিয়ান যে ম্যামকে ভালোবাসে সেটার কোনো পাত্তা নেই। ম্যামও আরিয়ানকে চায় না। ভেবেছিলাম ম্যামকে সামনে রেখে আরিয়ানকে রাখবো, তারপর তাকে শার্ট করে বুকে গুলি করে মারবো। বাট कहानी में ट्विस्ट बहुत अच्छा है मेरा भाई। মাসুমেরা জানে নিলয় এখন ফুল নেশাতে ডুবে গেছে। এখন সে নেশার ঘরে কথা বলছে। নেশার রোধ হয়ে খুনের নেশা সে আপাতত বেসামাল কথা বলছে, তবে কথাগুলো সঠিক। মাসুম আবারও এসে বলল, ভাই নেহা ভাবি। আবে রাখ তোর নেহা, ও পুলিশের লোক, আমার থেকে গোপন রেখেছে। সুযোগ পেলে সে আমাকে ভুম করে উপরে পাঠিয়ে দেবে। বাট আই ডোন্ট ওয়ান্ট ইট। আই অ্যাম দ্য কিলার অফ রাফিয়ান সিটি। অর্ক নীলাকে বড্ড মিস করছি রে। জানিস নীলাকে কে মেরেছিল? নুসু ম্যামের মানে আরিয়ানের বাবা নিজেই। নীলার খুনে সবটা দোষ পড়ে ওর নিজের বাবার উপর। উনি এখনো নীলার খুনের দায়ে জেলখানাতে। আরিয়ানের বাবা মাস্টার মাইন্ড। আই হেট হিম অ্যান্ড আই উইল কিল হিম। নীলা আমার জন্য অপেক্ষা করছিল, কিন্তু আরিয়ানের বাবা বুঝে যায় নিলয়ের দুর্বলতা নিলয়ের জন্য ছিল। কিন্তু আমি আসার আগেই নীলাকে মেরে দামি গাড়িতে করে চলে যায় আরিয়ানের বাবা। নীলা আমাকে সবটা বলেই চলে যায় আমাকে ছেড়ে। কমিটমেন্ট ইস্যু হয়ে যায়, পার্সোনাল ইস্যু। ওদের সবাইকে মারার জন্য শহরে আসি। প্ল্যান ছিল যেভাবে হোক নেহার সাথে থাকতেই হবে আমার। তাই প্ল্যান অনুযায়ী ওর গাড়ির সামনে যেয়ে দাঁড়াই। আর তারপর সবটা তো জানিস, কিন্তু জানতাম না আমার মতো আরো মাইন্ড গেমার এই শহরে আমার আশেপাশে ঘুরে বেড়ায়। নেহা একজন পুলিশ অফিসার, মেনে নিয়েছিলাম সবটা। কিন্তু যখন নিধি বলল সে ওর পুরনো বান্ধবী, নিধিও একই ব্যাচের পুলিশ, জানিস তখন ইচ্ছে করেছিল সবগুলোকে ওপেন গুলি করে মেরে দিতে, কিন্তু না, মারিনি। কারণ মাইন্ড গেমাররা রাগ দেখায় না। প্ল্যান সাজানো রাগ মুহূর্তেই নুসু ম্যাম বলে আরিয়ান ওর ছেলে, আর তিনি নিলয়কে খুঁজছে ধন্যবাদ দেওয়ার জন্য। আর এদিকে আমি সালা আবির সে যে ভালোই মানুষের মুখোশ পরে নেহার ভালোবাসা পাচ্ছি, নিধির ভালোবাসা নিচ্ছে, ম্যামের থেকে সন্তানের ভালোবাসা পেয়েছি। তোরা বল, ভালো মানুষের দাম আছে? কি রে বল, আছে? আছে ভালো মানুষের দাম? আল্লাহ দুনিয়াতেও দেয়, আখিরাতেও দেয়, কিন্তু ওরা জানে না আমি খারাপ একজন। তবে এবার সময় এসেছে খারাপটা দেখানোর। আর সহ্য হচ্ছে না। আরিয়ান আর ওর বাবাকে চাই আমার। আমি ভালো না, আমি খারাপ। সিয়াম নিলয়ের পাশে এসে দাঁড়ালো। আকাশে কালো মেঘ জমেছে। সিয়াম বলল, ভাই তুমি ভালো মানুষ, মিষ্টিকে সাহায্য করেছো। মিষ্টিকে যারা খারাপ বানিয়েছে তাদেরকে তুমি মেরে ফেলেছো। মিষ্টির মায়ের সাথে মিষ্টির কথা বলিয়েছো। মিথেলাকে হেল্প করেছো। নেহাকে যারা তুলে গিয়েছিল তাদেরকে মেরেছো। মেমের বুকে ভালোবাসার সন্তান হিসেবে ঠাঁই পেয়েছো। ভাই আমি বলি কি, মাস্তানে ছেড়ে দাও। মাস্তান জগতের নিলয় থেকে নিজেকে সরিয়ে ভালোর মধ্যে আবির হয়ে বেঁচে থাকা সবসময়। আমরাও তোমার সাথেই থাকবো, তোমার পাশে থাকবো আজীবন। তোমার দিকে আসা পিস্তলের গুলিটাও আমরা আমাদের বুকে নেব। কিন্তু ওরা তো আমাকে ভালো হয়ে থাকতে দেবে না। আরিয়ানকে মারার জন্য আমাকে এনেছে, আবার আমাকে মারার জন্য ওরা অন্য কাউকে আনবে। সবগুলোকে মেরে ফেলবো, চলো মিশন স্টার্ট করি। আজ না, সময় মতো করবো, রেডি থাকিস। আমি যার সাথে দেখা করি না কেন, আগে থেকে তার দুর্বল জায়গা তোরা দখল করে রাখবি। চল বাসায় যাব, তোরা চলে যা, আমি একাই যেতে পারবো। ভাই বৃষ্টি শুরু হবে মনে হচ্ছে, চলো তোমাকে পৌঁছে দেই। বললাম না চলে যা তোরা, আর পিস্তলটা দে। ওরা চলে যায়। নিলয় পায়ের বুটের সাথে পিস্তল আটকে হাঁটতে থাকে।
সমীকরণটা বেশ গোলমেলে লাগছে ওর কাছে। সব যেন প্ল্যানের বাইরে চলে যাচ্ছে। কথাগুলো ভাবতে ভাবতে নিলয় এগিয়ে যাচ্ছে। পকেটে ফোন বেজে ওঠে ওর। হাতে নিল ফোন। নেহার কল। নিলয় রিসিভ করে। আবির, কোথায় তুমি? বাসায় কেন আসছো না? চলে ঢং করে একটা শব্দ হয়। নিলয়ের হাত থেকে ফোন পড়ে যায়। নেহা ওপাশ থেকে হ্যালো হ্যালো করতে থাকে, কিন্তু কোনো সারা শব্দ পাচ্ছে না। নিলয় মাথায় হাত দেয়, দেখে রক্ত বের হচ্ছে। পেছনে তাকায়ও 10 জন ছেলে দাঁড়িয়ে আছে। অফির হাতে লোহার রড। নিলয় বলে, আয় দেখি কে সামনে থেকে আমাকে টাচ করে। পিছন থেকে বাঘের শিকার করা মাংসের টুকরো ভীতু শেয়ালি চুরি করে, আর সিংহ এসে থাবা দিয়ে সামনে থেকে মাংস কেড়ে খায়। নিলয় এগিয়ে যাবে, তখনই পেছন থেকে আরও একজন মাথায় বাড়ি দেয় নিলয়ের। নিলয় মাটিতে পড়ে গেল। কোনো রকমে চোখ খুলে তাকিয়ে দেখে রোহান দাঁড়িয়ে আছে। পেছনে সোহেলও আছে। রোহান আগে থেকে অভির সাথে কন্ট্যাক্ট করে নিয়েছে, তাই ওরা সবাই এখন এক জায়গায়। নিলয়ের চোখ লেগে আসতে থাকে, আর কিছু দেখতে পায় না ও। চোখ লেগে যায়। শালাকে ধর, তুলে নিয়ে চল সামনের জঙ্গলের মধ্যে ফাঁকা জায়গাতে। ওইখানে শালাকে মেরে আরিয়ানকে ডাকবো। চাচা ফিরে চলো, আমার অনেক ভয় করছে। তুমি এখানেই মেরে ফেলতে পারে, হয়তো সূচকে আসতে পারে। হ্যাঁ, সে আর উঠতে পারবে না। নেহা ওর অফিসে কল দেয়। নিলয়ের নাম্বার পাঠিয়ে দিয়ে লোকেশন বের করতে বলে। কিছু সময় পর লোকেশনের ঠিকানায় চলে আসলো। নেহা বাড়ি থেকে বের হয়। নিধিকে ফোন দিল। এত রাতে কোনো সমস্যা আছে? জলদি চলে আসো, তোমাকে একটি ঠিকানা দিচ্ছি, সেখানে আসো। আবিরকে হয়তো ওই অভিরা মারছে বা তুলে নিয়ে গেছে। তুমি জলদি আসো। কি? আমি এক্ষুনি বেরোচ্ছি, তুমি কোথায়? আমি বের হচ্ছি এখন। নেহা আর নিধি নিজেদের বাড়ি থেকে বের হলো। রোহান আর অফি নিলয়কে নিয়ে রাস্তার পাশে একটা বিশাল বড় জঙ্গলের মধ্যে চলে যায়। জঙ্গলের মাঝে একটি ছোট্ট ফাঁকা জায়গা। কিছু সময় পর ওরা সেখানে এসে থামে। নিলয়কে মাটিতে ফেলে রাখলো। সোহেল রোহানকে বলল, এবার ওকে মেরে দাও, এখানে কেউ দেখতে পাবে না, কেউ কিছু জানতে পারবে না। মারবো, ওয়েট কর। কেন দেরি করছো? সিংহকে শিকার করতে আসছো। দেখছো সিংহ ঘুমাচ্ছে, এখনই তো শিকারি করার দরকার। জেগে গেলে আমরাই ওর শিকার হয়ে যাব। আহা, ওকে ঘুমন্ত অবস্থায় মারবো না রে, ওকে জাগনা থাকা অবস্থাতেই মারবো। ওকে না সবাই ভয় পায়, দেখাবো ও কেমন হিংস্র মাস্তান। আমি দেখতে চাই সে আমাকে ভয় পাচ্ছে কিনা। এতদিন ওকে সবাই ভয় পেয়েছে, আজ থেকে আমাকে সবাই ভয় পাবে। আমি আরিয়ান ভাইয়াকে ফোন করেছি, আবিরকে তুলে নিয়ে আনছি, সেটা জানতেই হবে। আরিয়ান চারপাশে মেয়েদেরকে নিয়ে ফুর্তি করতে ব্যস্ত। ফোন বেজে ওঠে ওর। এত রাতে কে ফোন করেছে? তাকে কয়েকটা গালি দিয়ে স্পিকারে দিয়ে তাকিয়ে দেখে অভির নাম্বার। বল, এত রাতে কেন ফোন করেছিস? ভাই, আবিরকে তুলে এনেছি, সাথে রোহানও আছে। ও নাকি দেখেছে হৃদয় জিসান নামের কয়েকটা ছেলেকে খুন হতে, আর সেই খুনের পিছনে আবিরের অংশিক হাত আছে, তাই সাথে নিয়েছি। আপনি তাড়াতাড়ি আসেন। আচ্ছা, ওয়েট কর, আসছি। নিলয় মাটিতে পড়ে আছে। আকাশে কালো মেঘের ছড়াছড়ি। নিলয়ের চারপাশে 12 জন ছেলে গোল হয়ে দাঁড়িয়ে আছে। টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির ফোঁটা নিলয়ের মুখের ওপর এসে পড়তেই ওর হাত নড়ে ওঠে। রোহন নিলয়কে জোরে একটা লাথি দিয়ে বলল, ওই শালা ওঠ, উঠে দাঁড়া। দেখ তোর হিংস্রতা, শালা অনেক দম তোর, তাই না? আমাকে গুলি করেছিলি না? হ্যাঁ, দেখ সেই পিস্তল, তোকে এটা দিয়েই মারবো। তোকে না মারলে আমার শান্তি হচ্ছে না। নেহা লোকেশন অনুযায়ী ফোনের কাছে এসে পৌঁছায়, কিন্তু এখানে কাউকেই দেখতে পাচ্ছে না। নেহা নিলয়ের ফোন খোঁজার চেষ্টা করছে। তখনই আরও একটি গাড়ি এসে থামে ওর সামনে। নিধি গাড়ি থেকে নামলো। নেহাকে প্রশ্ন করলো, আবির কোথায়? জানি না, ওর ফোনের লোকেশন এখানেই দেখাচ্ছে। ওই তো ফোন পড়ে আছে। নিধি আর নেহা দৌড়ে নিলয়ের ফোন হাতে নেয়। সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু নিলয় কোথায় এখন? চারপাশে খুঁজতে থাকে। দেখে আরও কয়েকটা গাড়ি দাগ সোজা জঙ্গলের রাস্তা দিয়ে চলে গেছে। নেহা নিধিকে ডাকলো, আমার মনে হচ্ছে আবিরকে এই রাস্তা দিয়ে অভিরা তুলে নিয়ে গেছে। আবিরে যদি কিছু হয়, অভিকে আমি ওখানেই মেরে ফেলবো। চলো সেদিকে যাই। নিলয়ের জ্ঞান ফেরে। বৃষ্টি শুরু হয়েছে। রোহন বলতে থাকে, আর কত এভাবে পড়ে থাকবি ওর কুত্তার বাচ্চা? হঠাৎই নিলয়ের হাসির শব্দ শুনতে পেল ওরা সবাই।
নিলয় শোয়া থেকে উঠে বসলো, কাদার উপর হাঁটু ভাঁজ করে নিয়ে মাথা নিচু করলো। ওভাবেই বসে থেকে জোরে জোরে হাসতে থাকে নিলয়। হাসি থামিয়ে বলল, মাথাটা ব্যথা করছে রে খুব। কে কে যেন মেরেছিল? ও অভি আর রোহান আর সোহেলও আছে। কিয়া বাত হে, বহুত মজা আয়েগা। রোহান নিলয়ের হাঁটুর ওপর পা দিয়ে দাঁড়িয়ে বলল, তোকে মেরে আমি হব এই শহরের ডন। তোকে ভয় পাবে না, আমাকে সবাই ভয় পাবে। তোকে চাইলে ওখানেই মারতে পারতাম, চাইলে তোকে এখানে প্রথমেই মেরে ফেলতে পারতাম, কিন্তু কেন মারিনি জানিস? কারণ ঘুমন্ত অবস্থায় মারলে তুই জানতেই পারতি না কে তোকে মেরেছে, আর কষ্টও পাইতি না। এখন আফসোস করবি এই রোহানকে গুলি করেছিলি, সেটার ফল কতটা খারাপ হয় সেই জন্য। চাইলে মাফও চাইতে পারিস, আমি তোকে ছেড়ে দেব। ভুল হয়েছে চাচা, আমাকে মাফ করে দিন। ডন ডনকে মারলে হয় বড় ডন, আর সাধারণ কেউ ডনকে মারলে হয় দ্য ডন কিং। কথাটা শেষ করেই নিলয় ওর কোমর থেকে ছুরি বের করে রোহানের পায়ের মাংসে ঢুকিয়ে দেয়। রোহান জোরে চিৎকার করে ওঠে। ওর চিৎকার শুনতে পায় নিধিরা। নিলয় উঠে দাঁড়ালো, গায়ে থাকা শার্টটা একটু ঠিক করে চোট পাওয়া মাথার পেছনে কয়েকবার হাত দিয়ে দেখলো রক্ত বের হচ্ছে কিনা। অভি ভয়ে ভয়ে প্রশ্ন করলো, কে তুই? এমন করে কথা বলছিস কেন? ভার্সিটিতে দেখে তোকে নাদান মনে হয়েছে, এইখানে তোকে অন্যরকম লাগছে। আরে বলদ, ফাইটের সময় কথা বলতে নেই। তোরা আয়, না হয় আমি যাচ্ছি। তুই কে বল? নিলয়। নিলয় নিজের নাম বলে অভির দিকে এগিয়ে যাবে, ঠিক তখনই একটা ধারালো ছুরি অভির ডান হাতে এসে লাগে। অভি যন্ত্রণায় মাটিতে পড়ে যায়। নিলয় সামনে তাকায়। একটা কালো রঙের বাইক থেকে একজন ছুরি খুব দক্ষতার সাথে ছুঁড়ে মেরেছে। নিলয় সেই দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। সেই অচেনা আগন্তুক এসেছে, মুখে মাস্ক, কালো কোট, কালো বাইকটা নিলয়ের সামনে এসে থামে। নিলয়ের হাতে পিস্তল ছুঁড়ে দিয়ে হেঁটে আসলো সামনে। নিলয়ের মুখোমুখি সোজা দাঁড়ালো। চারপাশে সব ছেলেরা গোল হয়ে দাঁড়িয়ে আছে। মাঝখানে থাকা দুজন ব্যক্তি হাতে পিস্তল। আগন্তুক ছেলেটা নিলয়কে ইশারায় গুলি করতে বলে। পিস্তলের ট্রিগারে চাপ দেয় দুজনই। তার আগেই ওরা গুলি চলার শব্দ শুনতে পায়। দেখে দুজন ছেলে বুকে গুলি লেগে মাটিতে পড়ে আছে। আগন্তুক ছেলে আর নিলয় সেই দিকে তাকালো। নেহা আর নিধিকে দেখলো পিস্তল হাতে এগিয়ে আসছে। নিলয় তাড়াতাড়ি পিস্তল ফেলে দেয়। আগন্তুক একাই ফাইট করতে থাকে। নেহা আর নিধি এগিয়ে আসতে থাকে নিলয়ের দিকে। অভি উঠে দাঁড়ায়। নেহাকে গুলি করতে যাবে, তখনই নিলয় মাটিতে বসে পিস্তল হাতে নিয়ে অভিকে গুলি করে। নিধি আর নেহা থেমে যায়। নিলয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। রোহান গুলি খেয়ে ফোন বের করে, আরিয়ানকে কল দেয়। আরিয়ান রিসিভ করে। ভাই, আবির হলো নীল। অভি মরে গেল। আগন্তুক ছেলে নিধি আর নেহা নিলয়ের সামনে দাঁড়িয়ে আছে। নিলয়ের হাতে পিস্তল। সোহেল লোহার রড নিয়ে নিলয়ের দিকে এগিয়ে আসতে থাকে পেছন দিয়ে। নেহা গুলি করতে যাবে সোহেলকে, তার আগেই নিলয় না দেখে গুলি করে সোহেলের দিকে। গুলিটা সোহেলের পেটে যেয়ে লাগে। নেহা ভয়ে চমকে ওঠে। হাবাগোবা আবির নামধারী নিলয়কে দেখে ওরা সবাই ভয়াত্মক দৃষ্টিতে তাকিয়ে থাকে। নিলয় কিছু সময় ওদের দিকে তাকিয়ে থেকে রোহানের কাছে যায়। রোহানের সামনে হাঁটু মেরে বসে রোহানের পা থেকে ছুরিটা বের করে হাতে নিয়ে নাড়াতে নাড়াতে বলে, ডন হবি, তোর কাছে মাপ চাইব শোন। নিলয়কে মারতে হলে প্রথমবারের সুযোগে মেরে ফেলবি, পরের বার না পাবি নিলয়কে মারার সুযোগ, আর না পাবি নিলয়ের থেকে বেঁচে থাকার জন্য ক্ষমা। কথাটা বলে নিলয় হাতে থাকা ছুরিটা রোহানের গালের এক পাশ দিয়ে ঢুকিয়ে আর এক পাশ দিয়ে বের করে দেয়। এইটা দেখে নেহা আর নিধি ভয়ে একদম চুপসে গেল। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। নেহাদের সামনে এসে দাঁড়ালো। তিনজন মানুষের সামনে নিলয় দাঁড়িয়ে আছে। তারপর নিধি নিলয়ের দিকে একটু এগিয়ে আসে। নিলয় মাথা সোজা রেখেই সামনে তাকিয়ে আছে। নিধি নিলয়কে বলে, তুমি আবির না? আমাদের সেই আবির তো। নিলয় কোনো কথা বলল না। সে সামনে এগিয়ে যায়। একটি চলন্ত গাড়ি ওদের দিকে এগিয়ে আসতে থাকে। নিলয় দুই চাকায় দুটো গুলি করে, আর গাড়িটা বেসামালভাবে ঘুরতে ঘুরতে নিলয়ের এক হাত সামনে এসে থামলো। গাড়ির মধ্যে থেকে আরিয়ান নামলো, হাতে পিস্তল ওর। নিলয়ের দিকে তাক করতেই নিলয় আরিয়ানের হাতের গুলি করে। এরপর দৌড়ে যেয়ে নিলয় আরিয়ানকে জোরে একটা লাথি দেয়। আরিয়ান ছিটকে পড়ে দূরে। নিলয় পিস্তলে গুলি লোডেড করে আরিয়ানের কাছে যেয়ে কপালে ঠেকিয়ে বলে,
তোকে মারতে আমার মাত্র 2 সেকেন্ড সময় লাগবে, কিন্তু তোকে আমি অন্ধকারে মারবো না। তোকে আমি এমন একজনের সামনে মারবো যে তোর মৃত্যু আমার হাতে হওয়ার জন্য উপরওয়ালার কাছে বারবার কামনা করে। তাই তোকে সেই সময় অবধি বাঁচিয়ে রাখলাম, যতক্ষণ সেই মানুষটি জানতে পারছে আমি। অনেকগুলো গাড়ি পড়ে আছে, যা ওঠ, গাড়ি নিয়ে এখান থেকে চলে যা। আরিয়ান ভয়ে হামাগুড়ি দিতে দিতে কোনো একটি গাড়ির কাছে আসলো। দরজা খুলে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। নিলয় পেছনে ফেরে। 3 জন মানুষ দাঁড়িয়ে আছে। নিলয় রাগ প্রকাশের জন্য আকাশে একটা গুলি করে, তারপর পিস্তলটি কাদায় ফেলে দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। ঝমঝমি বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। কেউ কোনো কথা বলছে না। নেহা আর নিধি ওদের পাশে থাকা মুখে কালো মাস্ক পরা ব্যক্তিকে এখনও জানে না ওরা কেন এখানে এসেছে, কিন্তু নিলয় বুঝে ফেলেছে সে কে। আবির? আমি আবির নই, আমি নিলয়। মাস্তান, খুনি, হিংস্র মানব নিলয়। আমি আগে জেনেছিলাম তুমি নিলয়। সেদিন জিনিয়াসদেরকে মেরেছিলে সেই দিন, কারণ জিনিয়াসদের সাথে মিষ্টি নামে একটা মেয়ে ইনভলভ ছিল। ওর খবর বের করতে যেয়ে তোমার নামটা সামনে আসে, আর সন্দেহ করতে করতে এক সময় সত্যটা বের হয়। অপরিচিত আগন্তুক কথাগুলো বলতে বলতে মুখ থেকে মাস্কটা খুলে, আর সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে সেই দিকে, কারণ সে অপরিচিত স্পেশাল অফিসারটি হলো জয়। নিধি এসবের কিছুই জানে না। ওর ভাই এমন নিধি জানতেও পারেনি কোনোদিন। নিধি বলল, জয়, তুই এখানে? আমি হলাম নিয়াজ সরোসা, কামাল স্যারের স্পেশাল অফিসার। তিনিও আমাকে কখনো দেখেননি। আমি সবার সামনে নিজেকে গোপন রেখে কাজ করতাম। তোদের সবাইকে আমি আগে থেকে জানতাম। আসলে এখানে দাঁড়িয়ে থাকা প্রতিটা মানুষই সবাই সবার থেকে লুকিয়েছে, তবে বড় মাইন্ড গেমার হলো নিলয়। নেহা এগিয়ে আসলো নিলয়ের কাছে। সামনে দাঁড়িয়ে নিলয়ের জামার কলার টেনে ধরে বলল, কেন আমার থেকে সবটা লুকিয়েছিলে তুমি? তুমি তো তোমার সবটা আমাকে বলনি। আমি জানি না তোমরা 3 জন এখন কি করবে। যদি তোমাদের দায়িত্ব পালন করো, মানে আমাকে থানায় নিয়ে যেতে চাও, তবে পারবে না। আমি আমার কাজ শেষ না হওয়া অবধি আমাকে কখনো ধরতে পারবে না। তোমাকে কেউ ধরবে না নিলয়। আমরা 3 জন তোমার কথা কাউকেই বলবো না। কেন তোমরা আমাকে হেল্প করছো? কারণ তুমি ভালো মানুষ, আর একজন ভালো মানুষের সবাই হেল্প করে। আমি ভালো মানুষ নই, আমি ভালো হতে চাই না। আমি আমার মতো খুনি খারাপ মানুষ হয়ে থাকতে চাই। কথাগুলো বলে নিলয় চলে যাচ্ছিল। নেহা জোরে বলে ওঠে, আবির, তুমি আমাদের কাছে আবির হয়েও থেকো। না, আবিরকে তুমি ভালোবাসো, নিধিও ভালোবাসে। আমি আবির হলে তোমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে, আমি এটা চাই না। আর নিলয় হলে কেউ তাকে ভালোবাসবে না, সবাই তাকে ভয় পেয়ে চলবে। আরে নিলয়, আমি তো তোমার সাথে মজা করছিলাম। নেহা আমাকে বলেছিল তোমাকে সে ভালোবাসে, তাই আমি একটু বাজিয়ে দেখছিলাম তোমাকে। আমি তোমাকে ভালোবাসি না, তবে নেহা তোমাকে সত্যিই ভালোবাসে। নিলয় আবারও ঘুরে তাকায়। নিধি আর জয় কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। নেহা এগিয়ে আসলো নিলয়ের কাছে। নেহা কিছু না বলেই নিলয়কে জড়িয়ে ধরলো। জয় আর নিধি হাসতে থাকে। ঝুম বৃষ্টিতে 2 জন মানুষ একসাথে জড়িয়ে আছে। বেশ রোমান্টিক একটা পরিবেশ। জয় আর নিধি চলে গেছে। নেহা আর নিলয় সেই ছোট্ট নদীর পাড়ে এসে দাঁড়িয়েছে। নিলয় পাশে দাঁড়িয়ে আছে নেহা। নেহা কিছু বলছে না। ওদের পেছনে দাঁড়িয়ে আছে নিলয়ের সব লোক। নিলয় বলল, নেহা, তুমি হয়তো জানো নীলাকে ভালোবেসেছিলাম। নীলা এমনি এমনি মারা যায়নি, নীলাকে মেরে ফেলা হয়। আর মেরেছিল আরিয়ানের বাবা। সে চেয়েছিল নীলাকে মেরে ফেলার দোষটা আমার উপরে দিতে, কিন্তু ভুলবশত নীলার বাবার উপরে চলে যায়। তিনি কয়েকদিন আগে মারা গিয়েছে জেলখানাতে। আরিয়ানের বাবা নীলাকে গুলি করে মারে, কারণ আমি জেনে গিয়েছিলাম মূল মাস্টার মাইন্ডকে। আর তাই আরিয়ানের বাবা আমাকে মারার জন্য আসে। নীলা আমাকে বাঁচানোর জন্য নিজেকে মেরে ফেলে। আমি এই শহরে এসেছি শুধু আরিয়ানকে মারার জন্য না, আমি এসেছি ওনাকেও শেষ করতে, যাকে তুমি খুব ভালো করে চেনো। সে তোমার অনেক কাছের মানুষ। হয়তো তুমি তার নাম শুনেই বিশ্বাসই করবে না ইনি সব কিছুর মূল আছে। কথা দিচ্ছি আমি আমার মিশন কমপ্লিট করে নিচেই তোমাদের কাছে ধরা দেব। শুধু একটাই অনুরোধ, এখন থেকে আমার সাথে কোনো যোগাযোগ করো না, তোমার সমস্যা হবে। কারণ তারা জানে আমার দুর্বলতা তোমার মাঝে। নিলয়, আমি চাই তুমি নিজেকে পাল্টে ফেলো। তোমার মিশন শেষে আমরা অনেক দূরে চলে যাব। কখন আর আসবো না এই শহরে, কেউ খুঁজে পাবে না আমাদের। বাকি জীবনটা একসাথে বেঁচে থেকে কাটাতে চাই। এই মিশন শেষে আমি বেঁচে থাকবো কি না জানি না, তবে ইচ্ছা আছে তোমার সাথে আরো অনেকটা বর্ষা
একসাথে কাটানোর। তোমার কিছু হবে না নিলয়, আমি আছি তো তোমার পাশে। নেহাকে জড়িয়ে নেয় নিলয়। ওদিকে আরিয়ান রক্তাক্ত অবস্থায় বাড়িতে আসে। ওর বাবা ওকে দেখে বলল, কি হয়েছে? ওই আবির আসলে আসলে সে নিলয়, আমি আগেই জানতাম, তবে জেনে ফেলাটা দেরি হয়ে গেছে। সমস্যা নেই, কালকে সব লোক রেডি করো, নিলয়কে ওর ভার্সিটি যেয়েই সবার সামনে মারবো। নিলয়ের সাথে রাফিক, রাফাত, সাকিব, আশরাফ আছে। রাফাত আর সাকিবকে মেরে ফেলেছি, আশরাফ আর রাকিবও ওই যে। আরিয়ান পেছনে তাকায়, দেখে আশরাফ আর রাকিব দাঁড়িয়ে আছে। রাকিব এসে আরিয়ানকে বলল, কালকেই হবে নিলয়কে মারার শেষ শুভ দিন, কারণ সে একবার ক্ষমতায় আসলে আমাদের সবাইকে সে ওর লোক বানিয়ে নিত। চিন্তা নেই, প্ল্যান অনুযায়ী সব হবে। নিধি সহ ওই পরিবারে যারা আছে সবাইকে তুলে নিয়ে আসো। পরি, মিষ্টি আর নসু ভাবিকেও তুলে নিয়ে আসো। সকালে নিলয়কে রাখা হবে ভার্সিটিতে, আর ওরা সবাই ভার্সিটিতে থাকবে আমাদের কাছে। নিলয়কে সেখানেই মারবো। নেহা, বাসায় চলে যাও। নেহা নিলয়ের কাঁধে মাথা রেখে বসেছিল। চোখ বন্ধ করে নিলয়কে নিয়ে কল্পনা করছিল ও। নিলয় হুট করে এমন কথা শুনে সোজা হয়ে বসলো। চলো একসাথে যাই। না, তুমি যাও, আমাকে একটু আমার মতো করে থাকতে দাও। কালকেই ভার্সিটিতে দেখা হবে। চলে যাব? কালকে আসবে তো ভার্সিটিতে? যাও তাহলে। নেহা গাড়ি চালিয়ে বাড়ির দিকে আসতে থাকে। বাড়ির কাছে এসে দেখে দুটো গাড়ি রাস্তা আটকে দাঁড়িয়ে আছে। নেহা পিস্তল হাতে গাড়ি থেকে নামতে পেছন থেকে কে যেন নেহার মুখে রুমাল চেপে ধরে। নেহা জ্ঞান হারায়। নেহা সব, পরি, মিষ্টি আর নুসু ম্যামকেও তুলে নিয়ে যায় আরিয়ানের লোকেরা। জয় আর নিধি বাড়িতে আসে। ড্রয়িং রুমে এসে ওরা করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওদের বাবার সাকিবের লাশ পড়ে আছে, পাশে রাফাতের লাশও আছে। সাকিবের পেটে অনেকবার ছুরি চালানো হয়েছে। নিধি দৌড়ে ওর বাবাকে যেয়ে জড়িয়ে ধরল। জয় সিসি ক্যামেরার ফুটেজ চেক করে। সেখানে 4 জন লোক বসে গল্প করছে, সাকিব, রাফাত, রাকিব আর আশরাফ। ভাই, নিলয় কিন্তু অনেক ভয়ঙ্কর। ও ওর কথা ঠিকই রাখবে, তখন কিন্তু আমরাও ঝামেলাতে পড়ব। না, নিলয় আমাদেরকে মারবে না, বরং আমরাই নিলয়কে মারব। সেটা কি সম্ভব? সম্ভব, তবে তার আগে আমাদের কাজ আছে একটা। কি কাজ? আমাদেরকেও বলো। কাজটা খুব সহজ। আমরা সেই কাজের জন্য কোম্পানির 40% ভাগ পেয়েছি। কিন্তু আমরা তো কোনো ভাগ পাইনি, আর তাছাড়া তোমাদেরকে দিয়েছে ভাগ। আরিয়ানের বাবা দিয়েছেন, কাজটা আমাদের দিয়েই হবে, তাই আমাদেরকে পাঠিয়েছে। আর সেজন্য অলরেডি আমরা কোম্পানি ফিরে পেয়েছি। কিন্তু কাজটা কি? আমরা কেন পারবো না? কাজটা হলো উঠে দাঁড়াও বলছি, তোমরা দুজন উঠে দাঁড়াও। সাকিব আর রাফাত উঠে দাঁড়ায়। রাকিব রাফাতের সামনে এসে দাঁড়ালো, আর আশরাফ দাঁড়ালো সাকিবের সামনে এসে। দুজনের কোমর থেকে ছুরি বের করে সাকিব আর রাফাতের পেটে কয়েকবার চালান করে দেয়। ছুরি চালান দেওয়ার সময় আশরাফ আর রাকিব বলতে থাকে, আরিয়ানের বাবা কাজটার জন্য কোম্পানি আবার ফিরিয়ে দেবে জানলে অনেক আগেই কাজটা করে দিতাম। দুজনের লাশ ফ্লোরে পড়ে গেল। আশরাফ আর রাকিব দুজন চলে যায়। জয় সব কিছু ভিডিও ফুটেজে দেখে নিল। সেখান থেকে বের হয়ে বাবার লাশের কাছে এসে বসলো। নিধি বলল, কে করেছে? আরিয়ানের বাবার কথা মতো আশরাফ আর রাকিব করেছে। ওদেরকে আমি মেরেই ফেলবো। নিলয় তো আছেই, ভেবেছিলাম নিলয়কে আটক করব ওর মিশন শেষে, কিন্তু না, নিলয়কে ওর মতো করেই থাকতে দেব। তবে আরিয়ানের বাবাকে আমি মারবই। সবকিছু প্ল্যান রেডি সবার। এই যেন এক ধ্বংস হওয়ার প্ল্যান। কেউ তার আধিপত্য বিস্তারের জন্য মাইন্ড গেম খেলছে, আবার কেউ ক্ষমতা দখলের জন্য নিজের অস্তিত্ব বিলীন করে দিয়েছে। পচা খাবার ডাস্টবিনে ফেলার পরও যেমন ক্ষুধার্ত মাছি, কুকুর, বিড়াল ও মানুষেরা তুলে নিয়ে খায়, তেমনি কিছু মানুষ আছে যারা অন্যকে ভালো খাওয়ার দেওয়া খেতে, অথচ ইসলামে বলা হয়েছে কেবল নিজের চিন্তা না করে প্রতিবেশীরা যে না খেয়ে আছে বা থাকে সেটার খোঁজ নাও। আমরা নিই না, বরং নিজের পেট ভরলেই হলো। এরপর বেঁচে থাকার খাবার যদি নষ্ট হয় তখন হয় ডাস্টবিনে ফেলি, না হয় প্রতিবেশীদের বাসি খাবার দিয়ে আসি। রকস্টার জগৎটা যেন ঠিক এরকমই। সেখানে নিজেকে নিজেই বাঁচিয়ে রাখতে হবে। এতে যদি সম্পর্কটাও নষ্ট হয় তবে হোক, কিন্তু নিজেকে তো বাঁচাতে হবে। হ্যাঁ, এটাই হলো অন্ধকার জগৎ, যেখানে প্রতিনিয়ত রক্তের খেলা চলতে থাকে। লাশের পচা দুর্গন্ধে যেন প্রাণীরাও পালাতে চায়, তবুও কারো থামার নাম নেই। একটাই উদ্দেশ্য, আমাকে ক্ষমতা ধরে রেখে বাঁচতে হবে। আজ সকালে নিলয় অনেকবার নেহাকে ফোন করেছে, কিন্তু নেহার ফোন রিসিভ করেনি। নিলয় নেহাদের বাড়িতে আসে, পুরো বাড়ি ফাঁকা। নেহাকে অনেকবার ডেকেছে নিলয়, কিন্তু কোথাও নেই। পুরো বাড়ি খুঁজে সে কাউকে পায়নি।
তাই পরিদের বাড়ির দিকে এগিয়ে যায় নিলয়। কাছে ওর নিজের বাইক আছে। পরিদের বাড়ি বেড়া দেওয়া পাঁচিলের গেট খোলা। নিলয় গেট ঠেলে ভেতরে প্রবেশ করে। পরি বলে কয়েকবার জোরে জোরে ডাক দেয়, কিন্তু পরির কোনো খবর নেই। শেষে মিষ্টি বলেও ডাকলো নিলয়, কিন্তু মিষ্টি বের হলো না ঘর থেকে। নিলয় মিষ্টির ঘরের সামনে আসে, দরজা খোলা আছে। নিলয় দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে দেখে মিষ্টির লাশ বিছানায় পড়ে আছে। নিলয় দৌড়ে মিষ্টিকে জড়িয়ে নিয়ে কয়েকবার ঝাঁকিয়ে মিষ্টি বলে ডাক দেয়। মিষ্টি জোরে শ্বাস নিয়ে চোখ খোলে। হয়তো অনেক রক্ত বের হয়ে যাওয়ার কারণে জ্ঞান হারিয়ে ফেলেছিল। মিষ্টি নিলয়ের কোলে মাথা রেখে কাঁদতে কাঁদতে বলল, নিলয়, তুমি পরীকে বাঁচাও। ওরা পরীকে তুলে নিয়ে গেছে, পরীকে মেরে ফেলবে। কারা? আরিয়ানির লোকেরা এসেছিল কাল রাতে, পরীকে তুলে নিয়ে যাচ্ছিল। আমার কাছেও আসছিল আমাকে নিয়ে যাওয়ার জন্য। ওরা তোমার কথা জিজ্ঞেস করছিল। পরীকে না নিয়ে যাওয়ার জন্য বাধা দিতেই একজন আমার পেটে ছুরি বসিয়ে দেয়। হয়তো তোমার সাথে শেষ কথা বলার জন্যই আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছিল। নিলয়, পরীর আর কেউ নেই, তুমি ওকে বাঁচাও। ও একা হয়ে গেল। তোমাকে ডাক্তার দেখাতে হবে, চলো আমার সাথে। না নিলয়, এটা সম্ভব না। ভালো থেকো। আর হ্যাঁ, এসব মাস্তানি ছেড়ে দিয়ে একদম আবিরের মতো সাধারণ কেউ হয়ে যাও। দেখবে সবাই তোমাকে খুব ভালোবাসবে। মিষ্টি চোখ বন্ধ করে ফেলল। নিলয় আরও কয়েকবার মিষ্টিকে ঝাঁকিয়ে দিয়ে ডাকতে থাকে, কিন্তু মিষ্টি আর চোখ খোলেন ওঠে না। নিলয়ের চোখ দিয়ে এক ফোঁটা পানি মিষ্টির মুখের ওপর যেয়ে পড়ে। নিলয় মিষ্টিকে রেখে বাইরে বের হয়। ওর ফোন বাজতে থাকে। নিলয় রিসিভ করে। হ্যালো মিস্টার কিং অফ মাস্তান, নিলয়। আরিয়ান বলছি। চিনতে অসুবিধা নেই তো? কালকে আমাকে না মেরে অনেক বড় ভুল করেছিলি। তুই নিজেও না জেনে বলেছিলি যাকে মারা হবে তাকে প্রথম সুযোগেই মেরে দিতে হবে। পরের বার সেই সুযোগ আর কখনো আসবে না। ইয়েস, অ্যাবসলিউটলি রাইট ইউ আর। তোর মাইন্ড গেমটা জানো কি? তুই যেখানে যাস সেখানে সেই লোকদের দুর্বলতা খুঁজে বের করিস, সেই দুর্বলতাকে পুঁজি করে বেঁচে ফিরিস। এবার তা হচ্ছে না বস। আরিয়ানের কোনো দুর্বলতা নাই, তবে হ্যাঁ, তোর সব দুর্বলতাকে একসাথে তুলে এনেছি। তাও কোথায় জানিস? তোরই ভার্সিটিতে। চলে আয়। আমাকে মারবি নাকি? আমি তোকে মারবো। চলে আয়, দেখি কে কাকে মারে, কে হয় এই রকস্টার শহরের রাজা। আই অ্যাম ওয়েটিং ফর ইউ। নিলয় বাইক চালাতে থাকে, উদ্দেশ্য ওর ভার্সিটিতে যাওয়ার। ভার্সিটিতে সব ছেলে মেয়ে টিচার এসে হাজির। সবাই ক্লাসের সামনের ব্যালকনিতে দাঁড়িয়ে খোলা মাঠে আরিয়ানকে দেখছে। কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। প্রিন্সিপাল কিছু বলতে এসেছিল, কিন্তু আরিয়ান সুযোগ দেয়নি। গুলি করে মেরে লাশ ক্যাম্পাসে রেখে দিয়েছে। নিলয় বাইক নিয়ে ভার্সিটিতে প্রবেশ করলো। চারপাশে সব স্টুডেন্ট দিয়ে ভর্তি। আজকে প্রথমবার নিলয় ওর স্টাইলে ভার্সিটিতে আসে। ভার্সিটির মাঠে গোল করে দাঁড়িয়ে বেঁধে মুখ টেপ লাগিয়ে বসিয়ে রেখেছে নেহাদের। আদনান আর শফিক সাহেবও আছে সেখানে। সবাই বাঁচার জন্য হাত পা নাড়াতেই নুসু ম্যাম স্থির হয়ে আছে। নিলয়ের দিকে তাকিয়ে কিছু সময় অবাক হয়ে কি যেন ভেবেছে। হয়তো ভেবেছে আবির তাহলে নিলয় ছিল, কেন চিনতে পারিনি তাকে। নিলয় বাইক থেকে নামে, বাইকের ওপরে বসে সিগারেট জ্বালায়। আকাশে কালো মেঘ জমা শুরু করেছে। নিলয় সিগারেটের ধোঁয়া আকাশের দিকে ছেড়ে দেয়। একটা ছেলে হাতে ছুরি নিয়ে নিলয়ের দিকে এগিয়ে আসে। কাছে আসতে নিলয় সিগারেটটা ওপরের দিকে ছুঁড়ে দিয়ে কোমর থেকে ছুরি বের করে ছেলেটার কানের মধ্যে দিয়ে ঢুকিয়ে দেয়। ছেলেটা সেখানেই পড়ে গেল। নিলয় ছুরি বের করে হাতে নিয়ে ওপরের দিকে তাকায়। সিগারেটটি নিচের দিকে নামছে। নিলয় বাম হাত দিয়ে সিগারেটটি ধরে আবারও টান দেওয়া শুরু করে। এ যেন সবার তামিল মুভির ফাইট সিন দেখছে। আশরাফ সাহেব এগিয়ে আসে, নিলয়কে বলে, নিলয়, তোমাকে এনেছিলাম আরিয়ানকে মারতে, কিন্তু এখন সেটার প্রয়োজন নেই। তুমি বরং আমাদের দলে চলে আসো, সবকিছু পাবে তুমি। আর তোমাকে। আশরাফ সাহেব পুরো কথাটা শেষ করতে পারল না। কে যেন ওকে পেছন থেকে গুলি করে মেরেছে। সবাই সেদিকে তাকালো। শফিক সাহেব হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে, দড়ি খোলা। কয়েকটা ছেলে সবার মাথায় পিস্তল ধরে আছে। শফিক সাহেব নিজেই নেহা আর আদনান সাহেবের মুখের থেকে টেপ খুলে দেয়। ভাই, তুই বুঝলাম না কিছু। আমি আরিয়ানের সেই বাবা, মানে হৃদয় তোমার ছেলে না। হৃদয় আমার ছেলে, তবে দ্বিতীয় বউয়ের ছেলে। প্রথম বউটা কে জানিস? তোর পাশে যে বসে আছে। নেহা ঘুরে তাকায়। ওর পাশে নুসু ম্যাম বসে আছে। নেহা অবাক হয়ে বলে, ম্যাম তোমার প্রথম স্ত্রী? তাহলে আরিয়ান ম্যামেরই ছেলে? এই জন্য হৃদয় মরে যাওয়াতে তেমন কষ্ট হয়নি। এসব কিছু আমার ইচ্ছেতে হয়েছে, আমার কথা মতো হয়েছে। আশরাফকে কেন মারলাম জানিস? কেউ শালা আমাদের মারার জন্য কিলার নিয়ে আসে,
আগামীতে আনবে না সেটার কি গ্যারান্টি আছে? তাই মেরে দিলাম। সাকিব রাফাতকেও প্ল্যান মতো রাস্তা থেকে সরিয়ে দিলাম। এবার আর কোনো ঝামেলা নেই। ওদের কথা শেষ হতেই পরি দৌড়ে নিলয়ের কাছে আসতে থাকে। শফিক সাহেব পরীকে গুলি করে। নিলয় দৌড়ে পরীর কাছে যায়, পরীকে নিজের কোলে নিয়ে ডাকতে থাকে। পরি বলে, ভাইয়া, জানি না আমি কি করছিলাম জীবনে। আপনার মতো একটা ভালো মানুষ পাইছিলাম। মা আপার পরে আপনাকে অনেক ভালোবেসেছিলাম। ওরা আমার আপাকে মাইরা ফেলছে আমার সামনে। ভাইয়া, ওদেরকে তুমি মেরে ফেলো। ওরা আমার আপাকে যেভাবে মারছে তুমি তার থেকে কষ্ট দিয়ে মারবা। পরি আর কিচ্ছু বলে না, চোখ দুটো বন্ধ করলো। নিলয় পরীকে মাটিতে শুয়ে রেখে উঠে দাঁড়ায়। শফিক সাহেবের দিকে এগিয়ে যাবে তখনই কে যেন ওর পেছন থেকে গুলি করে। গুলিটা নিলয়ের ডান কাঁধের নিচে লাগে। নিলয় ছিটকে পড়ে যায় মাটিতে। পেছনে তাকিয়ে দেখলো রাকিব হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে। রাকিব নিলয়ের দিকে আসে। নিলয়ের কাছে এসে ওর মুখের সামনে বসে বলে, এই ওঠ, উঠিস না কেন? খুব তো ডাউন হয়েছিলি, তোকে তো সবাই ভয় পাচ্ছিল। এখন এমন করে পড়ে আছিস কেন? উঠ, সবাই তোকে দেখছে। তাকিয়ে দেখ, ভার্সিটির সব ছেলে মেয়ে দেখছে। নিলয়কে আমি মারছি, সেটা সবাই দেখছে। সামনে থাকা দেখ না, রাস্তার কুকুরও ভয়ে ঘেউ ঘেউ করছে না, কারণ ও জানে কানের কাছে বেশি ডাকলে তাকেও মেরে ফেলবো আমি। খুব মাস্তানি দেখিয়েছিস, তাই না? ও উঠবে, তবে যখন উঠবে তখন তোরা কেউ বাঁচার জন্য দৌড়ে পালাতেও পারবি না। মা, তুমি কি যে বলো? নিলয় এখন ঘুমাবে, আর সেই ঘুম ভাঙবেই না। তুই মা ডাকবি না আমাকে। তোর মুখ থেকে ওই ডাক আমি শুনতে চাই না। রাগ করে কেন? নিলে তো আমাকে অনেক আগেই চিনে ফেলেছিল, তো আমাকে মারেনি, ভুল করেছিল। এখন সবার সামনেই তো ওকে মারতে হবে। সন্দেহ হয় যখন পরি ওর ঘর থেকে ফটোগুলো আমার কাছে দেয়, ওর পিছনে লোক লাগিয়ে বুঝতে পারি এ আসল আবির না, নিলয়ও। তাকে আগে মারতাম, কিন্তু সেটা করিনি, কারণ জেনেছিলাম ও তোমার সাথে বেশ খাতির জমিয়েছে। আর তুমি নাকি নিলয়কে খুঁজছো আমাদের মারার জন্য। নিলয় তোমার সামনে পড়ে আছে, কিন্তু সে আর উঠবে না, পারবেও না তোমাকে খুশি করতে। আমরা ওকে মারবো, তুমি মন ভরে দেখবে। শফিক সাহেব নিলয়ের কাছে আসলো। নিলয়কে হকি স্টিক দিয়ে কিছুক্ষণ পেটানোতে থাকে। এরপর নুসু ম্যামের দিকে এগিয়ে যায় শফিক সাহেব। নুসু ম্যামের চুল ধরে টেনে আনে সেখান থেকে। শফিক জোরে একটা লাথি দেয় নুসু ম্যামকে। ম্যাম লাথি খেয়ে দূরে সরে যেয়ে পড়ে। পিস্তলে গুলি লোড করে ম্যামের দিকে গুলি করতে যাবে, তার আগেই শফিক সাহেব সহ সবাই একটি গুলির শব্দ শুনতে পায়। সবাই সেই দিকে তাকায়। নিলয় দাঁড়িয়ে আছে মাথা নিচু করে, হাতে পিস্তল, জুতো চেন কভার চেন খোলা। পেছনে রাকিবের কপাল থেকে রক্ত বের হচ্ছে। বোঝা যাচ্ছে নিলয় রাকিবের কপালে গুলি করেছে। কুকুর ঘেউ ঘেউ করে না, তার মানে এই নয় যে সে ভীতু। কুকুরের একটা সুযোগ থাকলেই সে কেবল ঘেউ ঘেউ নয়, খুবলে খেয়েও নিতে পারবে। ডন হতে হলে সবাইকে মেরে ফেলতে হবে সেটা না, ডন হতে হলে মাইন্ড গেমও জানতে হবে। আমি বলি, আমাকে মারতে হলে প্রথম সুযোগেই মেরে ফেলতে হবে, পরের বার দ্বিতীয় সুযোগ আসবেই না। এটা কেবল আমার রুলস, আমার উপরে প্রয়োগ চলে না। একটা মা তার ছেলের জন্য কখনো খারাপ দোয়া করে না। সন্তান যতই খারাপ হোক না কেন, মা চাই যেন তার সন্তান ভালো থাকুক। পৃথিবীতে যার মা নেই সে বড় অভাগা। একজন মা কতটা ত্যাগ করতে পারে সেটা কখনো পৃথিবীর অন্য কেউ বুঝতে পারবে না। বৃদ্ধাশ্রমে থাকা মাটাও তার বেয়াদব সন্তানের জন্য দোয়া করে বলে, আল্লাহ তুমি আমার সন্তানদের ভালো রেখো, অথচ সেই সন্তান কখনো মায়ের খোঁজই নেয় না। অবহেলিত স্ত্রীও তার স্বামীর জন্য দোয়া করে বলে উনি যেন সর্বদা সুস্থ থাকে, অথচ স্বামী একটুও ভুল হলেই স্ত্রীকে চুলের মুঠি ধরে পেটাতে থাকে। এখানে কোনো নারীর পক্ষ নিয়ে বলছি না, বলছি মা আর স্ত্রীর ভালোবাসা। শোন আরিয়ান, তোর মা তোর জন্য দোয়া করেছে, তুই আমার হাতে মরবি। পৃথিবীর আর কোনো শক্তি নেই তোর মায়ের দোয়াটা নষ্ট করার। তাই আমি ততক্ষণ বেঁচে থাকবো যতক্ষণ তোর মায়ের দোয়া কবুল হচ্ছে না। একজন মা তার সন্তানের থেকে অনেক কষ্ট না পেলে এমন চায় না। আর শফিক সাহেব সালা হারামি, নিজের স্ত্রী থাকা সত্ত্বেও হৃদয়ের মাকে বিয়ে করে আরিয়ানের মতো খারাপ একটা ছেলেকে জন্ম দিয়েছিস। মনে আছে এখানে এসে নীলাকে নিয়ে আমি ওর বাড়িতে যাচ্ছিলাম, পুলিশেরা নিজে থেকে তোর গাড়ি একটা গোডাউনে নিয়ে যাচ্ছিল, সেদিন তোকে দেখেছিলাম। আমি পিছু নিয়েছিলাম গাড়িগুলোর। ওখানে থাকা প্রতিটা লোকের ব্যাকগ্রাউন্ড বের করি, জানতে পারি তুই এই শহরে থাকিস। আর তোর ছেলে আরিয়ান, যাকে মারার জন্য আমাকে এখানে পাঠানো হয়, তুই আমাকে দেখিসনি, এই জন্য তোর শহরে এসে তোর বাড়িতেই যাই থাকতে। উদ্দেশ্য ছিল
তোকে সেখানে মারার কারণ একটাই, তুই নীলাকে মেরেছিস। কিন্তু সেখানে যে নেহার সাথে দেখা হয়, দিন দিন সে আমাকে ভালোবেসে ফেলে। ওর ভালোবাসার প্রখর এত বেশি ছিল যে আমিও ওকে ভালোবেসে ফেলি। এবার তো আমাদের একসাথে থাকার পালা। পৃথিবীর কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না। অনেক হয়েছে তোর লেকচার, নেহাকেই আগে মেরে দেই, তারপর সব ঠান্ডা। আরিয়ান গুলি করতে যাবে নেহাকে, তখনই কতগুলো গুলি চলার শব্দ হয়। নিলয় পেছনে তাকায়, নিদিয়া জয় এসেছে, আর ওদের পেছনে এসেছে মাসুম, শিয়াম আর অর্ক। সাকিব সাহেব এগিয়ে আসে নিলয়ের দিকে। জয় নিলয়ের সামনে এসে দাঁড়ায়। জয় বলে, নিলয়, আমি সবাইকে মারতে চাই, প্লিজ। নিলয় মুচকি হাসলো। নিধি আর মাসুমেরা নেহাদের কাছে যায়। নিলয় ম্যামের কাছে আসলো, তখনই বৃষ্টি হয়। ম্যামের হাত ধরে নিলয় টেনে তুলতে যাবে, তখনই নিলয়ের মাথায় পেছন থেকে বালি তোলার বেলচা দিয়ে আরিয়ান বাড়ি দিল। নুসু ম্যাম আবারও পড়ে যাচ্ছিল। নিলয় নিজেকে কন্ট্রোল করে ম্যামকে আঁকড়ে ধরে দাঁড় করিয়ে দিল। নিলয় ঘুরে তাকালো, একটা গুলির শব্দ হলো। শফিক সাহেবের বুকে পরপর আরও কয়েকটা গুলি বিদ্ধ হয়ে পেছনের দিকে দিয়ে বেরিয়ে গেল। শফিক সাহেব ধপ করে মাটিতে পড়ে। নিলয় আরিয়ানের পায়ে গুলি করে। আরিয়ান মাটিতে বসে পড়ল। প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়। নিলয় আরিয়ানের সামনে যেয়ে বসলো। মুচকি হেসে বলল, যা, মায়ের থেকে মাপ চেয়ে নে, হয়তো সুযোগটাও পাবি না। আমাকে একবার এখান থেকে যেতে দে, তোকে বুঝিয়ে দেবো আরিয়ান কতটা ভয়ঙ্কর। টাকার জন্য এত কিছু করলি, আজ দেখ কেউ তোর আশেপাশে নেই, সবাই তোর মৃত্যু কামনা করছে। তোর মা তোর দিকেও তাকাচ্ছে না, জানিস সে তোর জায়গাতে আমাকে বসিয়েছে, মানে ওনার সন্তান এখন আমি, আর আমার কাছে তোর জন্য বেঁচে থাকার কোনো সুযোগও নেই। কথাগুলো বলেই নিলয় উঠে দাঁড়ায়। আরিয়ানের কপালে শট করে পরপর দুটো গুলি করলো। আরিয়ান ঘাস জড়িয়ে ভার্সিটির মাটিতে শুয়ে পড়ে। রক্তের স্রোত যেন বৃষ্টির পানির সাথে মিশে যাচ্ছে। জয় আসলো নিলয়ের কাছে। নিলয়, তুমি নেহাকে নিয়ে চলে যাও অনেক দূরে, হয়তো এখনই পুলিশেরা চলে আসবে। যাব, তবে আমি আর নেহা নয়, সাথে ম্যাম মানে আমার মাও যাবে। যাবেন মা আমার সাথে? যাব, তবে আমাকে তুমি করে বলিস। নিলয় পরীর কাছে আসলো। পরীর লাশ মাটিতে পড়ে আছে। নিলয় চোখ বন্ধ করে পরীর সাথে কাটানো মুহূর্তগুলো কল্পনা করছে। নিধি এসে পাশে দাঁড়ালো। নিলয়, এক্ষুনি চলে যাও এখান থেকে, আমরা সব সামলে নেব, তোমরা ভালো থেকো। আজকে নিলয় নিজেই গাড়ি চালাচ্ছে। নেহা পাশে বসে আছে। পেছনের সিটে নুসু ম্যাম বসে আছে। নেহা নিলয়কে আজকে গাড়ি চালাতে দেখবে। সবার থেকে বিদায় নিয়ে ওরা তিনজন ঝুম বৃষ্টির মধ্যে পরিচিত নগরী ছেড়ে দুরন্তের গতিতে চলে যাচ্ছে। সেখানে তারা মা, ছেলে আর ভালোবাসা নিয়ে একসাথে বাঁচার ঘর বানাবে।